তারা বলে নিই যে আমি তোমাদের বলছিলাম যে অবভিয়াসলি ওয়ান ইলেকট্রন অ্যাটমের জন্য বলছিলাম, ওয়ান ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে কেমন স্পিন অরবিট বা রাদার সোজা কথা রিলেটিভিস্টিক এফেক্ট যদি নাও তাহলে ইউ হ্যাভ থ্রি মোর হ্যামিল্টনিয়ান, অর্থাৎ হ্যামিল্টনিয়ান তিনটে পার্ট হিসেবে এসেছিল। একটাকে আমরা বলেছিলাম কারেকশন টু দ্য কাইনেটিক এনার্জি টার্ম, আরেকটাকে বলেছিলাম এলিস কাপলিং টার্ম, আরেকটাকে বলেছিলাম ডারউইন টার্ম। এই তিনটে টার্মই আমরা কিন্তু আলটিমেটলি ক্যালকুলেট করেছি ফর ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, এবং ওয়েভ ফাংশনটা প্রয়োজন মতো আমাদের মডিফাই করে নিতে হয়েছে। Anyway, so finally we got the energy change because of the relativistic effect. অর্থাৎ রিলেটিভিস্টিক এফেক্টের ফলে যে এনার্জি চেঞ্জ, সেই এনার্জি চেঞ্জটা আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, তাই তো? সেটা আমি আমার বইতে চলে আসি আরেকবার। সুতরাং যে রিলেটিভিস্টিক এফেক্টের জন্য চেঞ্জ অফ এনার্জি in the original energy part of the one electron system, তার জন্য আমরা অলরেডি ক্যালকুলেট করেছি এবং সেটা তোমরা দেখেছিলে যে এনার্জিটা কিরকম হয়, ENJ ইকুয়াল টু EN মাল্টিপ্লাইড বাই দিস। অর্থাৎ আগে যেটা পাচ্ছিলে শুধুমাত্র EN, কিন্তু এখন আর সেটা শুধু EN পাবে না, যে ভ্যালুর উপরে ডিপেন্ড করে কিছু স্ট্রাকচার পাবে। কেমন এই যে স্ট্রাকচার অর্থাৎ স্প্লিটেড স্ট্রাকচার, এটাকে আমরা বলি ফাইন স্ট্রাকচার স্প্লিটিং। ফাইন স্ট্রাকচার স্প্লিটিং অর্থাৎ কিনা যে কোনো একটা এন ভ্যালুর জন্য তার সঙ্গে যেন অ্যাসোসিয়েটেড কিছু লেভেলস থাকবে, কেমন এইটাকে আমরা বলছি ফাইন স্ট্রাকচার। কেমন সুতরাং ফর এক্সাম্পল যদি এন ইকুয়াল টু 1 হয়, যেটাকে তোমরা গ্রাউন্ড স্টেট বলো, তার জন্য কতগুলো লেভেলস থাকবে? একটি মাত্র লেভেল থাকবে। অর্থাৎ সেখানে স্প্লিটিং বলে কিছু নেই, ফাইন স্ট্রাকচার হলো ঠিকই, কিন্তু ফাইন স্ট্রাকচার এফেক্টটা কি হবে বলো তো? এফেক্টটা হচ্ছে energy of the n equal to 1 state will be downgraded, অর্থাৎ নিচের দিকে চলে যাবে। সেটা আমি তোমাদের বলেছিলাম কেন যাবে, তার কারণটা হচ্ছে n equal to যদি 1 ধরো, তাহলে en এর যে ভ্যালু, দ্যাট ভ্যালু উইল বি মডিফাইড। কেমন সুতরাং অবভিয়াসলি সেটা নিচের দিকে চলে যাবে। কিন্তু n equal to 2 ধরলে, কতগুলো তুমি স্ট্রাকচার পাবে? দুটো স্ট্রাকচার পাবে, অর্থাৎ ফাইন স্ট্রাকচারে দুটো স্ট্রাকচার পাবে। আচ্ছা, মাল্টিপ্লেট কথাটা আমি বলেছিলাম, মাল্টিপ্লেট কথাটা এখানে প্রযোজ্য নয়, মাল্টিপ্লেট কথাটা তখনই প্রযোজ্য যখন ট্রানজিশন হবে। কেমন আমি এটা একটু ভুল ক্রমে বলে ফেলেছিলাম যে এইটাকে মাল্টিপ্লেট বলে। মাল্টিপ্লেট আসলে যখন তুমি স্ট্রাকচার পাবে, ডাবলেট, সিঙ্গলেট ইত্যাদি যেগুলো করা হয়। এনিওয়ে, আমি হয়তো আজকেই মাল্টিপ্লেট কথা আরেকবার বলবো। এনিওয়ে, সুতরাং দিস ইজ দ্য এনার্জি, এবং তার করেসপন্ডিংলি আমি তোমাদের বলেছিলাম উই ক্যান গো ফর দ্য সাম সর্ট পিকচরিয়াল রিপ্রেজেন্টেশন। সে ফর এক্সাম্পল n ইকুয়াল টু যদি 1 হয়, তার মানে সেটি গ্রাউন্ড স্টেট। কত হতে পারে? n ইকুয়াল টু 1 মানে কি? l ইকুয়াল টু 0, j এর ভ্যালুটা কি হবে? হাফ, তাই তো? তাহলে করেসপন্ডিং স্টেটটা কি হবে বলতো? n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0 মানে দ্যাট ইজ কল্ড s স্টেট, এবং j ভ্যালুটা কত? হাফ। এটাকে আমরা স্পেকট্রোস্কোপিক নোটেশনে লিখি 1s হাফ। কেমন এটাই হচ্ছে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম, 1s হাফ। কেমন সেটাকে আমরা এখানে দেখিয়েছিলাম, দেখবে n ইকুয়াল টু 1 এর জন্য তার যে করেসপন্ডিং স্টেটটা 1s হাফ হিসেবে লিখেছিলাম, যেখানে j ইকুয়াল টু হাফ, l ইকুয়াল টু 0। এখানে অবভিয়াসলি তোমার এই লাইনটা ছিল তোমার বেসিক্যালি ডিউ টু বোরস, তাই তো? বোর থেকে এটা কি হলো? এটা নিচে চলে এলো বিকজ অফ দি, এটাকে তুমি বলতে পারো ডিরাক কন্ট্রিবিউশন বা ডিরাকের থিওরি অনুযায়ী যে ব্যাপারটা দাঁড়ালো। ডিরাক থিওরি অনুযায়ী কারেকশন নেবার পরে, অর্থাৎ রিলেটিভিস্টিক কারেকশনের জন্য এই যে এনার্জি লেভেলটা ছিল অ্যাকর্ডিং টু বোর, দ্যাট ইজ ডাউনগ্রেডেড। কতটা ডাউনগ্রেডেড? 1.46 সেন্টিমিটার ইনভার্স। এটা ক্যালকুলেট করা যায়, অবভিয়াসলি ক্যালকুলেট করলে দেখা যাবে যে দ্যাট উইল বি 1.46 সেন্টিমিটার ইনভার্স। কেমন সিমিলারলি n ইকুয়াল টু 2, তার জন্য কিন্তু থাকবে কতগুলো? তার জন্য থাকবে দুটো স্ট্রাকচার পাবে, অর্থাৎ ফাইন স্ট্রাকচারে দুটো লাইনস পাবে। সেই দুটো লাইন কেমন হবে বলতো? এটা উইদাউট ডিরাক কন্ট্রিবিউশন এটা একটা লাইন ছিল, কেমন? কিন্তু n ইকুয়াল টু 2 তে ডিরাক যদি থিওরিটা নাও, ডিরাক থিওরি মানে হচ্ছে তোমার কি বলতো? রিলেটিভিস্টিক কারেকশন। রিলেটিভিস্টিক কারেকশন নিলে দেখা যাবে n ইকুয়াল টু 2 এর জন্য একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা লেভেল পাওয়া গেছে, এখানে একটা লেভেল পাওয়া গেছে, এবং সেটা লিখতে পারি আমি কিভাবে? twice s half, twice p half, twice p 3 half। একটা জিনিস খেয়াল করো, twice s half এবং twice p half এদের দুজনের এনার্জি আইডেন্টিক্যাল। কেন বলতো? কারণটা হচ্ছে তাদের n ভ্যালুটা আইডেন্টিক্যাল,
আবার জে ভ্যালুটাও আইডেন্টিক্যাল। এল ভ্যালুটা অবশ্যই আলাদা, এল ভ্যালুটা আলাদা হলেও কিচ্ছু যায় আসে না, কারণ এনার্জিটা ডিপেন্ড করে এন আর জে এর ভ্যালুর উপরে, কেমন? সুতরাং 2s হাফ 2p হাফ এদের এনার্জি দুটো আইডেন্টিক্যাল, কেমন? অন দি আদার হ্যান্ড 2p3 হাফ এর এনার্জি আলাদা। এখানে দেখো এদের গ্যাপটা হচ্ছে 0.365 সেন্টিমিটার ইনভার্স, আর এটাকে যদি তুমি যোগ করো 0.091 তাহলে কত হবে? 0.091, তার মানে 0.374। এই অর্থাৎ এই লোয়েস্ট লাইনটা কতটা নেমেছে বলতো? 0.374। খেয়াল করছো যে n=1 এর জন্য যতটা নেমেছিল তার চেয়ে অনেকটা কম, তার মানে এইগুলো খুব কাছাকাছি লাইন্স হয়ে যাচ্ছে। আরো যদি উপরে যাও তাহলে দেখবে এই লাইন্স গুলো অনেক কাছাকাছি, যার ফলে এন যত বাড়তে থাকবে তুমি কিন্তু এই স্প্লিটিংটা এত কাছাকাছি হয়ে যাবে। স্প্লিটিং স্প্লিটিং মানে কেন? ওয়াই স্প্লিটিং? স্প্লিটিং ইজ বিকজ দ্য রিলেটিভিস্টিক এফেক্ট। রিলেটিভিস্টিক এফেক্টের জন্য যে পারটারবেশনটা হচ্ছে সিস্টেমের মধ্যে, সেই তার জন্য যেন অনেকটা আমি ভাবতে পারি দ্যাট উইল কজেস স্প্লিটিং ইন দ্য অরিজিনাল ডিউ টু বোরের যে অরিজিনাল লেভেল ছিল তার থেকে স্প্লিটিং হবে। n=3 এই লেভেলটা কতটা স্প্লিট করবে বলতো? সেই তিনটে লেভেল এখানে দেখানো আছে। এবং কিন্তু দেখো যে এদের মধ্যে কাছাকাছি এদের ডিস্টেন্স গুলো অনেক কমে এসছে, যার ফলে এন যত বাড়তে থাকবে ইউ উইল মিস দ্য ফাইন স্ট্রাকচার স্প্লিটিং। অর্থাৎ ফাইন স্ট্রাকচার স্প্লিটিং গুলো এত কাছাকাছি চলে আসবে না ফাইন স্ট্রাকচার এটা, অর্থাৎ কিনা ওই যে স্প্লিটেড লাইনস গুলো এত কাছাকাছি চলে আসবে, ইট ইজ ভেরি হার্ড টু ডিটেক্ট। কেমন তাদের কাছে মনে হবে তোমার কাছে একটা প্যাচ, কেমন একটা প্যাচ বলে মনে হবে। কি তার মানে কি? ফাইন স্ট্রাকচারটা খুব সুন্দর ভিজিবল যত এনটা ছোট হবে, কেমন? এইটা আমরা অঙ্কের আকারে আবার পরে দেখিয়েছি। অঙ্কের আকারে দেখিয়েছি কিভাবে বলতো? আমরা বলেছিলাম যে একটা যখন ফাইন স্ট্রাকচার একটা স্প্লিটিংটা হচ্ছে তখন লোয়ার মোস্ট লেভেল থেকে আপার মোস্ট লেভেল, মানে আমি কি মিন করছি বলতো? এই যে লোয়ার মোস্ট লেভেল, এইটাকে লোয়ার মোস্ট লেভেল বলতে পারো n=3 এর জন্য। দিস ইজ লোয়ার মোস্ট লেভেল, ইট ইজ আপার মোস্ট লেভেল। তাহলে এদের মধ্যে গ্যাপটা বের করতে পারবো, এবং এই দুজনের মধ্যে গ্যাপও বার করা যাবে। সেটা কি করে বের করবো? সেটা আগের দিনে করেছিলাম তোমাদের, যে তোমার লোয়েস্ট ভ্যালুটা কত হবে? লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে j=half এর জন্য যা হবে, তাই তো? ইত্যাদি যে এখানে দেখানো হয়েছিল, তাই তো? দেখো জে এর ভ্যালুটা হাফ, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ দি স্প্লিট কি বলে মাল্টিপ্লেক্স করবো না স্ট্রাকচার, এবং আছে n-হাফ। জে এর দুটো ভ্যালু n-হাফ থেকে হাফ পর্যন্ত যায়। সুতরাং পুরো স্প্যানটা তোমার কি হবে বলতো? এটাই হচ্ছে তোমার উইডথ অফ দি ফাইন স্ট্রাকচার। কেমন? ফাইন স্ট্রাকচারের যে উইডথ, টোটাল উইডথ, নট একটা সিঙ্গেল ফাইন স্ট্রাকচারের কথা বলছি, যে টোটাল উইডথ, দ্যাট টোটাল উইডথ ইজ ইকুয়াল টু দিস সিট আলফা স্কয়ার z⁴ n-1/2n4। দেখো আলফাটা তো ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, দিস ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। জেড ইজ অলসো এ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার অ্যাটম, মেবি হাইড্রোজেনের জন্য z=1 ধরে নিতে পারো। সুতরাং দেখো যে বেসিক্যালি ডেল্টা ই ইজ প্রপোর্শনাল টু, যদি n-1টাকে তুমি যদি n যদি ছোট হয়, তাহলে এর অবভিয়াসলি 1/n⁴ টাইপের হয়ে যাচ্ছে, বা এটাকে তুমি যদি n রাফলি ধরে নাও n কিউবের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এন যত বাড়তে থাকবে তত তত তোমার কি হবে? তত স্প্রেডিং অফ দি ফাইন স্ট্রাকচার উইল বি লেস। অর্থাৎ এই লাইনগুলো এত ঘিঞ্জি হয়ে যাবে যে তুমি সেই লাইনস গুলোকে আর আইডেন্টিফাই করতে পারবে না যদি এন বড় হয়, কেমন? ঠিক সিমিলারলি উই ক্যান ক্যালকুলেট দি লাইনস বিটুইন টু কনজিকিউটিভ লেভেলস। দুটো লাইন মানে একই স্ট্রাকচারের মধ্যে, একই স্ট্রাকচার মানে কি বলতো? এন এর একটা ভ্যালু আছে মনে করো, কেমন? এন এর পার্টিকুলার ভ্যালুর জন্য তুমি যদি সেই তার যে স্ট্রাকচার তৈরি হবে, n=যদি 3 হয় ফর এক্সাম্পল, সেখানে তিনটে স্ট্রাকচার হবে, তিনটে লাইনস হবে। সেই তিনটে লাইনের মধ্যে কনজিকিউটিভ ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ লাইনস, সেটা এইভাবে আমরা দেখতে পারি। এবং এটা দেখতে পাচ্ছ, এটাও এন যত বাড়তে থাকবে তাদের পার্থক্যটাও কমতে থাকবে। এবং সেই জিনিসটাই তো আমরা একটু আগে দেখলাম ছবিতে। ছবিতে এই এখান থেকে ক্যালকুলেট করে ছবিতে লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে কিন্তু ছবি থেকে ওই ক্যালকুলেশন করে লেখা হয়েছে, কেমন? কারণ এখানে তোমার ভ্যালুগুলো সব বসানো হয়েছে, বসিয়ে দেখা গেছে ও এখানে বোধহয় একটা করেও দিয়েছে। দেখো, ফর এক্সাম্পল ইন দ্য কেস অফ অ্যাটমিক হাইড্রোজেন, দি স্প্লিটিং অফ
দি লেভেল j equal to 3/2 and j equal to half, এদের মধ্যে কত হবে? ফর n equal to 2 and equal to 3 is respectively 0.365 সেন্টিমিটার ইনভার্স। এই যে 0.365 সেন্টিমিটার ইনভার্স এটি করেছে বেসিক্যালি এখানে দেখিয়ে দিয়েছে, দেখবে 0.365 সেন্টিমিটার ইনভার্স, কেমন? এই লাইনটা ক্যালকুলেট করেছে। সুতরাং ওয়ান ক্যান গো ফর দ্য ক্যালকুলেশন, কারণ এটা হাইড্রোজেন অ্যাটম বললেই তোমার z equal to 1 হয়ে যাবে। z equal to 1 হয়ে গেলে এই আলফা ভ্যালু তো জানাই আছে, বলতে হবে কোন কোন লেভেল থেকে কোন লেভেল যাচ্ছ, তার করেসপন্ডিং এল ভ্যালু জানা আছে। সুতরাং এল ভ্যালু জানতে পারলে তোমরা ক্যালকুলেট করতে পারবে। সো দিস ইজ ইজি। সুতরাং এইভাবে আমরা কি করি যে ফাইন স্ট্রাকচারটাকে আমরা বুঝতে পারছি যে ফাইন স্ট্রাকচার যেটা সিস্টেমের মধ্যে আসে, দ্যাট ইজ বিকজ অফ দি রিলেটিভিস্টিক কারেকশন and it is because of the contribution of Dirac। তার মানে আমরা এটা অনেক সময় লুজলি বলি ডিরাক থিওরি অনুযায়ী ফাইন স্ট্রাকচার পাচ্ছি, এবং এটা অর্থাৎ ডিরাক থিওরি অনুযায়ী আমাদের স্পেকট্রাল লাইনস গুলো পাচ্ছি। আর যদি ফাইন স্ট্রাকচারটাকে তুমি অ্যাভয়েড করো তাহলে তখন করেসপন্ডিং লাইনস উইল বি বোর, কেমন? বোরের থিওরি অনুযায়ী পাচ্ছ। তার মানে বোরের কন্ট্রিবিউশন, ডিরাকের কন্ট্রিবিউশন, এই দুটো কন্ট্রিবিউশন বেসিক্যালি আমার অ্যাটমিক লাইনস গুলোর মধ্যে রয়ে গেছে। যখনই ফাইন স্ট্রাকচারে ঢুকছো তখন তুমি কিন্তু ডিরাকের থিওরির মধ্যে ঢুকে গেলে, অর্থাৎ কিনা রিলেটিভিস্টিক কারেকশন নিয়েছো তার মানে, দেখুন। এইবারে এইগুলো করার পরে এগুলো কিন্তু আমি তোমাদের আরেকবার রিপিট করছি, আমি তোমাদের বলেছিলাম যে এই যে ফাইন স্ট্রাকচারটা পাচ্ছ, এই ফাইন স্ট্রাকচারটা কিন্তু তোমার বাইরে থেকে কোনো ইন্টারাকশন দিতে হচ্ছে না, এটা আসছে কোত্থেকে না, বিকজ অফ দি রিলেটিভিস্টিক এফেক্ট। সুতরাং এটা অ্যাটমের নিজস্ব ব্যাপার, কেমন? অ্যাটমের নিজস্ব ব্যাপার। অ্যাটমের ভেলোসিটি থাকলেই তার রিলেটিভিস্টিক এফেক্ট হবে, কারণ অ্যাটম ইজ মুভিং উইথ ভেরি হাই ভেলোসিটি। সুতরাং তার রিলেটিভিস্টিক এফেক্ট তোমাকে কনসিডার করতে হবে। কনসিডার করলে তোমার অবভিয়াসলি যেটা আসবে ফাইন স্ট্রাকচার। বা উল্টোটাও সত্যি, ফাইন স্ট্রাকচার থাকলে তুমি বলতে পারবে যে ডেফিনেটলি অ্যাটম ইজ ইন হাই ভেলোসিটি সো দ্যাট রিলেটিভিস্টিক এফেক্ট ইজ কামিং ইনটু পিকচার, উল্টো ভাবে বলতে পারো, তাই না? সুতরাং ফাইন স্ট্রাকচার ইজ বেসিক্যালি মানে ইজ এ ভেরি নাইস থিং। ইট অলসো প্রুভস দ্য রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স অ্যাজ ওয়েল, কেমন? সুতরাং এটা একটা বড় একটা রেজাল্ট, আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট ফাইন স্ট্রাকচারটা। এবং ফাইন স্ট্রাকচারটা ইভলভ করেছিল এই জন্য যে লিমান সিরিজ যখন আমরা স্টাডি করেছিলাম বা বামার সিরিজ যখন স্টাডি করেছিলাম তখন তো বোর থিওরি ডেভেলপ করেছে। বোর থিওরি তো ওইগুলোকেই এক্সপ্লেন করতে গেছিল, লিমান, পাস্কেল, ব্রাকেট, তারপরে ব্রামার, এই সমস্ত লাইন্স গুলো যেটা পাওয়া গেছিল হাইড্রোজেনের, সেই হাইড্রোজেন লাইন্স গুলো তো এক্সপ্লেন করতে গিয়েই তোমার বোর ওই সমস্ত যে কোয়ান্টাইজেশন রুল টুলগুলো, মানে তিনটে যে বোরের কোয়ান্টাইজেশন রুল আছে সেগুলো করেছিলেন। বোরের পস্টুলেট তিনটে, দাদা কোয়ান্টাইজেশন রুল বলবো না, পস্টুলেট গুলো তিনি বলেছিলেন, কেমন? কিন্তু ওখানে যেটা ছিল জানো তো, সেটা হচ্ছে যে যখন লিমান সিরিজটা হচ্ছিল, যদিও বলবে লিমান সিরিজকে দেখা যায়, লিমান সিরিজ নিশ্চয়ই দেখা যায় না, কারণ ওটা তোমার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে সেটা দেখা যায় না, অনেক অনেক হাই ফ্রিকোয়েন্সি বেসিক্যালি। সুতরাং লিমান সিরিজের যে সিগনেচার তাতে দেখা গিয়েছিল একটা লাইনের বদলে দুটো করে লাইন পাওয়া যাচ্ছিল, ডাবলেটস, কেমন? যদিও ওটাকে আমরা ওভারলুক করেছিলাম, যে ওটা ভেবেছিলাম যে দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টাল এরর। আবার তোমার বামার সিরিজে আরো বেশি ছিল জানো তো, 4টে না 5টা, আমি ঠিক এক্স্যাক্টলি মনে নেই। সব বামার সিরিজও তাই, একটা লাইন ছিল তার পাশাপাশি আরো কটা লাইন, কেমন? কিন্তু মানে একটা সেন্ট্রাল লাইনটাকে সবসময় এক্সপ্লেন করতে পারছিল বোর থিওরি, কিন্তু বাকি যে লাইনস গুলো সেগুলো কিন্তু এক্সপ্লেন করতে পারছিল না। কারণটা কি? এইগুলো বিকজ অফ দি কি বলতো ফাইন স্ট্রাকচার এফেক্টের জন্য। পরবর্তীকালে দেখা গেল যখন আমরা ফাইন স্ট্রাকচার স্প্লিটিং বলতে শুরু করলাম তখনই ওই সমস্ত লাইনস গুলো এক্সপ্লেনেশন এলো, কেমন? সুতরাং এরপরে আমি চলে আসছি যে সত্যি সত্যি ফাইন স্ট্রাকচার স্প্লিটিং কিভাবে ওইগুলোকে এক্সপ্লেন করতে পারলো, কেমন? বেশ, আমি এইগুলো চলে আসছি। মনে করো ফাইন স্ট্রাকচারের জন্য যে স্পেকট্রাল লাইনস হতে পারে সেই লাইনস গুলোর সম্বন্ধে কিছু আইডিয়া নিতে চাই। তার মানে কি, দেখো যে আমি যখন একটা ফাইন স্ট্রাকচারের কথা ভাববো তার পেছনে কি কি আছে, এন ভ্যালু আছে একটা, এন এর সঙ্গে কিছু জে ভ্যালু আছে। জে ভ্যালু থাকার অর্থ কি, তার সঙ্গে একটা এল ভ্যালু আছে। তার মানে একটা এন এল জে, জে এর মধ্যে তো এস ও থাকতে পারে, সেটা আপত্তি নেই। তার মানে এন এল জে একটা সেট থেকে আর একটা সেট এন প্রাইম এল প্রাইম জে প্রাইম যেতে পারে, তাই তো?
অর্থাৎ আমি যদি একটু যদি মনে করো আমি যদি একটা বোর্ডে যাই, সে আচ্ছা তোমাদের গুড মর্নিং আমি আজকে দিতে পারি, লিখে ফেলেছি, আচ্ছা বেশ। তাহলে দেখো যে এইটা হচ্ছে তোমার মনে করো একটা, সরি, এইখানে একটা লাইনস আছে, বা এর সঙ্গে আরো আরো অনেকগুলো লাইনস আছে যেগুলোকে তো আমরা ফাইন স্ট্রাকচার বলেছি, তাই না? এগুলো আরো ফাইন স্ট্রাকচার। এখানেও একটা আছে, এখানে তোমার এর সঙ্গে একটা ফাইন স্ট্রাকচার আছে, ইত্যাদি ইত্যাদি, কেমন? অর্থাৎ এখানে যে স্ট্রাকচারটা আছে এন, এল আর জে, মনে করো একটা এন এর ভ্যালু, এই পুরো জিনিসটার জন্য এন এর ভ্যালু একটা আছে, এন ইকুয়াল টু মনে করো 3। এন ইকুয়াল টু 3 হলে অবশ্য কতগুলো লাইন থাকবে এখানে? অবভিয়াসলি 3টের বেশি থাকবে না। তার মানে এখানে আমি 5টা যদি লিখে থাকি তাহলে এন ইকুয়াল টু 5 মনে করো, কেমন? n equal to 5, তাহলে n equal to 5, আচ্ছা 5 লেখাটা খুব অন্যায়, এক ছোট একটা জিনিস করি তো, মনে করো আসে না। আচ্ছা এখানে মনে করো ঠিক সিমিলারলি n প্রাইম, l প্রাইম আর j প্রাইম, এই প্রাইম দেখাটা না, প্রাইম ব্যাপারটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে সিঙ্গেল প্রাইম লিখছি মানে কি জানো তো? সিঙ্গেল প্রাইম মানে লেখা হচ্ছে স্পেকট্রোস্কোপিক লোকেরা সিঙ্গেল প্রাইম যখনই লেখে তখন ধরে নেবে যে ওই স্টেটটা হচ্ছে এক্সাইটেড স্টেট। এটা আমরা বারবার বলি না। অর্থাৎ যদি দেখো যে কোনো সিঙ্গেল প্রাইম ইউজ করেছে কোনো বইতে, তাহলে তুমি বুঝতে পারবে যে ওই স্টেটটা বেসিক্যালি এক্সাইটেড স্টেট, কেমন? আমি ওখানে তাই নোটেশনটা ইউজ করেছি। এন প্রাইম যদিও গ্রাউন্ড স্টেটটাকে আমরা বলি এন ডবল প্রাইম, এল ডবল প্রাইম, জে ডবল প্রাইম, এখানে অবশ্য সেটা করা হয়নি বইতে। এনিওয়ে এটা হয়তো গ্রাউন্ড স্টেট আমরা বলতেও চাইছি না সেই জন্য, কারণ যে কোনো স্টেটই হতে পারে এটা, কেমন? আচ্ছা মানে এইটাকে আর কি রিলেটিভলি হায়ার স্টেট, এক্সাইটেড স্টেট বলা হচ্ছে এর তুলনায় এনার্জেটিক্যালি হায়ার, কেমন? যার ফলে এইটা এক্সাইটেড স্টেট উইথ রেসপেক্ট টু দিস ওয়ান। এটা গ্রাউন্ড স্টেট কিনা এই গ্যারান্টি আমি তোমায় দিচ্ছি না, কেমন? তাহলে এন এল জে থেকে এন প্রাইম, এল প্রাইম, জে প্রাইম যদি যায়, কেমন? তুমি তো বলবে যায় মানে যেতে গেলে তো একটা সিলেকশন রুল থাকতে হবে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, সিলেকশন রুল থাকতে হবে। তার মানে আমার যখন ট্রানজিশন হবে, ট্রানজিশন হতে গেলে এখান থেকেও ট্রানজিশন এরকম যেতে পারে, তার নিচ থেকে এই ফাইন স্ট্রাকচার থেকেও যেতে পারে, তো তাহলে যেতে পারে তো সেটা কি করে ঠিক হবে? সেটা সিলেকশন রুল থেকে ঠিক হবে। তাহলে এই যখন ট্রানজিশন হবে তখন ট্রানজিশন হতে গেলে একটা সিলেকশন রুলের প্রয়োজন। এই সিলেকশন রুল দেখো এর আর এল প্রাইম, এটার জন্য তো একটা সিলেকশন রুল আমাদের হয়ে আছে, ডাইপোল সিলেকশন রুল। অবভিয়াসলি আই এম টকিং অ্যাবাউট দ্য ডাইপোল ট্রানজিশন। আমি কিন্তু হায়ার অর্ডার ট্রানজিশনের কথা একবারটির জন্য বলছি না, কেমন? আমি ডাইপোল ট্রানজিশনের নিয়েই আমি ব্যস্ত থাকবো এবং এটা নিয়ে আমি আলোচনা করব, কারণ ডাইপোল ট্রানজিশন হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রানজিশন। তাহলে ডেল্টা এল, অবভিয়াসলি ডেল্টা এল কত হবে বলো তো? ডেল্টা এল হচ্ছে তোমার ট্রানজিশনের জন্য তোমরা কি লেখো? ডেল্টা এল ইকুয়াল টু তোমার লেখো, সরি ডেল্টা এল কোথায় লিখি, এটা ডেল্টা এল, ডেল্টা এল ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে ডেল্টা এল মানে কি? এল আর ডিফারেন্স এল প্রাইম, তাই তো? ডিফারেন্স লিখো, কারণ কে বড় কে ছোট আমার জানা নেই। এল মাইনাস এল প্রাইম, দিস ইজ দ্য ডিফারেন্স, কেমন? ডিফারেন্স ইন বিটুইন এল আর এল প্রাইমের মধ্যে যে ডিফারেন্স, সেটা যদি ডেল্টা এল বলো, ডেল্টা এল শুড বি প্লাস মাইনাস 1 ফর ডাইপোল ট্রানজিশন। আচ্ছা এবারে কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি এবারে বলছি যে এখানে একটা ফাইন স্ট্রাকচার আছে, এখানে একটা ফাইন স্ট্রাকচার আছে। এইবারে বললাম আমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে চাই। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে? ট্রানজিশন হবে বিটুইন বিটুইন দিস ফাইন স্ট্রাকচার টু অ্যানাদার ফাইন স্ট্রাকচার, কেমন? এবং সেটা কি করে ট্রানজিশনটা হবে? না ডাইপোল যেহেতু সিলেকশন রুল আমি ইউজ করছি, তাহলে ডেল্টা এল ইকুয়াল টু সমান অবভিয়াসলি কি হবে? প্লাস মাইনাস 1। ডেল্টা এল যদি প্লাস মাইনাস 1 হয়, অবভিয়াসলি আই ডোন্ট হ্যাভ চয়েস, ডেল্টা জে ইকুয়াল টু 0 এন্ড প্লাস মাইনাস জে এর যে ব্যাপার আছে তার যদি বসিয়ে দাও, তাহলে ইউ উইল গেট ডেল্টা জে ইকুয়াল টু 0 এন্ড প্লাস মাইনাস 1। বুঝতে পেরেছো? তাহলে ডেল্টা এল ইকুয়াল টু 0, delta L equal to plus minus 1. On the other hand, delta J equal to 0 plus minus 1, that has to be obeyed in case of transition between a fine structure levels to another fine structure levels, কেমন? সুতরাং এইরকম ভাবে আমার, আচ্ছা তুমি হয়তো বলবে যে আচ্ছা এন আর এন প্রাইমের মধ্যে কোনো এন প্রাইম ব্যাপার নেই, কারণটা হচ্ছে তোমার বোর্ড বলে দিয়েছে যে প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বার এন আর এন প্রাইম, এদের মধ্যে তোমার ডিফারেন্সটা 1 2 যা খুশি হতে পারে। অর্থাৎ এন যদি মনে করো 1 থেকে 2 তে যেতে পারে, 1 থেকে 3 এ যেতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝা কথা? একটা ট্রানজিশন কখন হয়? যখন নাকি একটা স্টেশনারি স্টেট থেকে আর একটা স্টেশনারি স্টেটে যায়।
অর্থাৎ n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি এদের মধ্যে ট্রানজিশন হতে পারে। তাহলে এর নিয়ে আমার একদম ইন্টারেস্ট নেই, আমি কেবলমাত্র ইন্টারেস্টেড কিসে বলতো, ওই ফাইন স্ট্রাকচারদের মধ্যে যদি যে এটা হবে অর্থাৎ ট্রানজিশনটা হবে, দ্যাট ট্রানজিশন আই হ্যাভ টু টেক কেয়ার। আমি একটা সিম্পলেস্ট এক্সাম্পল দিই, যেমন সিম্পলেস্ট এক্সাম্পল কি হবে বলতো, যে মনে করো আমি যদি বামার সিরিজ, সরি বামার বলবো না, আমি এটাকে মনে করো লিমান সিরিজ বলি। যদি লিমানটা তোমরা জানো হচ্ছে তোমার কাকে বলে, লিমান সিরিজটা হচ্ছে তোমার মনে করো এই এই যে গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম বললে কি হয়, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু কত, l ইকুয়াল টু 0, তার মানে s স্টেট, এবং j ইকুয়াল টু কত, হাফ, তার মানে 1s হাফ, এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম, তাই তো। তাহলে এই গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটম, এই যে n ইকুয়াল টু 1 সোজা কথা, তাহলে n ইকুয়াল টু 2 থেকে মনে করো যদি ট্রানজিশন হয়, n ইকুয়াল টু 2 থেকে 2 থেকে 1 এ আসলে, তারপরে 3 থেকেও আসতে পারে, 3 থেকেও আসতে পারে, কেমন 2 থেকে 1 এ আসলে এই যে লাইনসটা হয়, এই যে লাইনটা হলো মনে করো 2 নম্বর লেভেল থেকে 1 নম্বর লেভেলে যদি ট্রানজিশন হয়, এটাকে তোমরা তো লিমান সিরিজ বলো, লিমান সিরিজ বলবে না, লিমান লাইনস, এইটা হলো এইটা। তারপরে আর একটা যদি n ইকুয়াল টু 3 হয়, তাহলে এই তিনটে লাইনস গুলো, এই লাইনস গুলোকে আমরা কি বলি, লিমান সিরিজ বলি, কেমন। এটা লিমান সিরিজ, অর্থাৎ 2 থেকে 1, 3 থেকে 1 এ আসবে, মানে একদম গ্রাউন্ড স্টেট অফ দি হাইড্রোজেন অ্যাটমে যখন ট্রানজিশনটা হবে, তখন তোমরা বলো লিমান সিরিজ ইজ ফর্মড, কেমন। তাহলে আমি সঙ্গে সঙ্গে ভাবতে পারি যে আমার লিমান সিরিজ যখন হবে, তখন আমি এইভাবে ভাবতে পারি যে কিভাবে ভাববো বলতো, আমাকে এখানে n ইকুয়াল টু 2 যখনই ধরবে না, n ইকুয়াল টু 2 এর জন্য কি হবে, l এর ভ্যালুটা কি হবে বলতো, l এর ভ্যালুটা 0 এবং প্লাস মাইনাস 1 হবে। তার মানে কি, তার মানে n ইকুয়াল টু 2 এর জন্য এখানে তিনটে স্ট্রাকচার হবে, তাই তো, ফাইন স্ট্রাকচারে তিনটে লাইনস থাকবে, তাই তো, তিনটে লাইনস থাকবে, তিনটে লাইনের মধ্যে তোমার কি হবে বলতো, একটা এখানে অবভিয়াসলি l ইকুয়াল টু 0 এর জন্য যে লাইনসটা হবে, সেটাকে তোমরা কি বলো, সেটাকে বলো s স্টেট, তার মানে একটা টোয়াইস s হাফ স্টেট হবে, তাই তো, একটা টোয়াইস s হাফ হবে, আর একটা কি হবে, 2p হাফ একটা স্টেট হবে, তাই না, আর একটা কি স্টেট হবে, 2p 3 হাফ একটা স্টেট হবে। অর্থাৎ আমার এখানে তিনটে যে স্টেট আছে, সেই তিনটে স্টেটের মধ্যে একটা হচ্ছে টোয়াইস এস হাফ, একটা 2p হাফ, একটা 2p 3 হাফ। কিন্তু তুমি বলবে আচ্ছা বিপদ, এই দুটো স্টেটে তো এনার্জি একই, ডিরাক থিওরি অনুযায়ী, কারণ যে ভ্যালু এক, এন ভ্যালু এক, তার মানে দুটো দুটো লাইনস বেসিক্যালি তোমার একই জায়গায় পড়ে যাবে, তাই না, অর্থাৎ দুটো লাইন একই জায়গায় পড়ে যাবে, যার ফলে তোমার এই এখানে তোমার দুটো লাইন থাকবে বেসিক্যালি, একটাতে হচ্ছে 2s হাফ আর 2p হাফ, এই দুটো একসাথে থাকবে, একটু আগে তোমরা দেখলে তাই, আর একটা হচ্ছে 2p 3 হাফ, কেমন। আমি যদি এদের মধ্যে ট্রানজিশনটা ভাবি, ট্রানজিশনটা ভাবতে গেলে তোমার কি হবে বলতো, ট্রানজিশন যদি ভাবতে যাও, তাহলে কোন কোন ট্রানজিশন হবে, 2s হাফ থেকে 1s হাফে কি আসতে পারে, উত্তর হচ্ছে না, কেন, ডেল্টা এলটা প্লাস মাইনাস 1 হতে হবে, ডাইপোল সিলেকশন রুল বলছে ডেল্টা এল প্লাস মাইনাস 1 হতে হবে, তাহলে টোয়াইস হাফ, এখান থেকে যদি তুমি 1s হাফের ট্রানজিশন কল্পনা করো, দিস ইজ নট পসিবল, পসিবল বলবো না, ইম্পসিবল বলবো না, কারণটা হচ্ছে এটা ডাইপোল ফরবিডেন ট্রানজিশন, কেমন, দিস ইজ ডাইপোল ফরবিডেন ট্রানজিশন, বিকজ এটা হচ্ছে এল ইকুয়াল টু 0, এটা হচ্ছে এল ইকুয়াল টু 0 অলসো, তার মানে ডেল্টা এল কত, ডেল্টা এল হচ্ছে 0, দিস ইজ নট ডাইপোল অ্যালাউড ট্রানজিশন, কেমন। তাহলে টুয়াইস এস হাফ থেকে এটা আসবে না, কিন্তু কোত্থেকে আসতে পারে, 2p হাফ থেকে আসতে পারে, নো প্রবলেম, 2p হাফ থেকে তোমার ট্রানজিশন হতে পারে, 2p হাফ থেকে 2, তাহলে টোয়াইস এস হাফ, এই ট্রানজিশনটা পসিবল, কেমন। কারণটা হচ্ছে কি, এখানে l ইকুয়াল টু 1 আর এখানে l ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা এল ইকুয়াল টু 1, কেমন, ডেল্টা এল ইকুয়াল টু 1, সুতরাং দিস ট্রানজিশন ইজ পসিবল। তাহলে তুমি এখানে একটা ট্রানজিশন পাবে p এর জন্য, তাহলে এখান থেকে তারপরে 2p হাফ থেকে একটা ট্রানজিশন, 2p 3 হাফ থেকে আর একটা ট্রানজিশন পাবে। আর একটা ট্রানজিশন পাওয়ার অর্থ কি বলতো, এটা পাওয়ার অর্থ হলো তুমি বেসিক্যালি যেটা পাবে সেটা হচ্ছে ডাবলেট, কেমন, সরি ডাবলেট, ঠিক আছে, এবং ডাবলেট পাবে, তার মানে বুঝতে পারছো যে n ইকুয়াল টু 2 থেকে যখন 1 এ আসছে ট্রানজিশনটা, তখন ইউ উইল গেট এ ডাবলেট,
n equal to 3 থেকে যখন আসবে আইডেন্টিক্যাল ওয়েতে তুমি দেখতে পাবে দ্যাট উইল ফর্ম এ ডাবলেট। অর্থাৎ লিমান সিরিজ যখন তুমি দেখবে প্রত্যেকটা লাইনে দেখবে ডাবলেট তৈরি হয়েছে, এরকম ভাবে হবে, বুঝেছো? অর্থাৎ লিমানের একটা করে লাইন হতো বোর অনুযায়ী, বোর থিওরিতে বলছে এটা একটা লাইন হওয়া উচিত, এখানেও একটা লাইন হওয়া উচিত, কিন্তু ডিরাকের কারেকশন অনুযায়ী দেখা যাচ্ছে যে এটা প্রত্যেকটা ডাবলেট ফর্ম করবে। তুমি এটা চেক করে দেখতে পারো, আমি n equal to 2 এর জন্য করলাম, n equal to 3 থেকে যদি এখানে আসো তাহলেও দেখবে ইট ফর্মস এ ডাবলেট। অর্থাৎ লিবান সিরিজ যখন আসবে, এটাকে সিরিজ বলে, তাই তো, এটাকে সিরিজ বলে, কিন্তু দ্যাট সিরিজ কন্টেন্টস ডাবলেট, কেমন? অর্থাৎ এটা প্রত্যেকে একটা করে ডাবলেট ফর্ম করবে, কেমন? অর্থাৎ এটা ডাবলেট করে এইরকম ভাবে আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল এটাই পাওয়া গেছিল, কেমন? বোর থিওরি এই যে আরেকটা ট্রানজিশন, এটাকে এক্সপ্লেন করতে পারেনি বোর থিওরি, বুঝতে পেরেছো? এবং সেটা একমাত্র এসেছিল, এটাই হচ্ছে বেসিক্যালি ফাইন স্ট্রাকচারের জন্য আসছে, কেমন? বোর থিওরিতে যে ট্রানজিশনটাতে কি হয়েছিল, প্রত্যেকটাতে ডাবলেট ছিল অলরেডি, এটা সিগনিফাই মানে এটা অলরেডি জাস্টিফাই ছিল, কিন্তু আনফরচুনেটলি তখন এক্সপ্লেন করা সম্ভব হয়নি। এনিওয়ে, সুতরাং দিস ফর্মস এ ডাবলেট। আচ্ছা, এবারে একটু কমপ্লিকেটেড জায়গা যাই। মনে করো এটা তো ডাবলেট হলো, হোয়াট উইল বি অবস্থা বামার সিরিজ? আমি এটা করে দেবো না তোমাদের, জাস্ট আমি বই দেখিয়ে দিচ্ছি, কেমন? তাহলে দেখো যে বামার সিরিজের ক্ষেত্রে কিরকম হতে পারে, দেখো। আচ্ছা বামার, আচ্ছা এখানে তো দেখিয়ে দিয়েছে, দেখবে এন আর এন প্রাইমের হাফ থেকে এর সাথে কি করে আসতে পারে, কেমন? এইটা কি আছে, এটা কি, এটা কিসের জন্য করেছে? এটা বামার সিরিজের জন্য ট্রানজিশন, 1 2 3 তিনটে ট্রানজিশন, ডাবলেট ফর্ম করবে, তো লিমান সিরিজের জন্য ডাবলেট হবে। ওকে, লেট মি কাম টু দ্য বামার সিরিজ। ওকে, বামার সিরিজের জন্য, আচ্ছা বামার সিরিজে দেখো, বামার সিরিজে আমি, আচ্ছা এখানে এন জেনারেল নেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো যে আমার বামার সিরিজে কি হয় বলতো, আচ্ছা আরেকবার যদি বোর্ডে যাই, বামার সিরিজে আমরা কি করি বলতো, বামার সিরিজে হাইড্রোজেনটাকে আমরা এইরকম একটা স্টেটে নিই, তাই তো? হাইড্রোজেনটাকে n equal to 2 স্টেটে আছে মনে করো, অর্থাৎ এখানে 3 থেকে আসতে পারে, তাই তো, 3 4 ইত্যাদি এখান থেকে আসতে পারে, তাই তো, 3 থেকে 2 এ আসতে পারে,
Anyway, let me come back. আচ্ছা, প্রেজেন্টেশন দিতে হবে না। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে এখন? আমি জাস্ট প্রশ্নগুলি যদি থাকে নিয়ে নিই আগে। এনি কোয়েশ্চেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ, তাহলে বলছি কোনো কোয়েশ্চেন আছে এখন? এনি কোয়েশ্চেন? আমি আসছি, তোমাদের যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনটা পরে নাও, তারপরে আসছি। আচ্ছা, তোমার বোর্ডটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে ফাইন, এভরিথিং ওকে। তাহলে আমি বইটা বার করি। বইটা কোথায় ছিল? জ্যাকসনের মধ্যে ছিল। ওকে, তাহলে এই যে ট্রানজিশন গুলো হচ্ছে, এই ট্রানজিশনের ফলে যে লাইন্স গুলো তৈরি হলো, সেই বা স্ট্রাকচারাল লাইন্স যেগুলো তৈরি হলো, সেই লাইন্স গুলোকে আমরা মাল্টিপ্লেট বলি, কেমন? অর্থাৎ লিমান সিরিজে তার মানে কি হয় বলতো, ডাবলেট তৈরি করে সব সময়। এবং এটা কেন আসে লিমান সিরিজে ডাবলেট? বিকজ অফ দি রিলেটিভিস্টিক কারেকশন, কেমন? না হলে কিন্তু বামারে কিন্তু একটা করে লাইন আসতো, এখানে আসছে কি ডাবলেট করে আসছে প্রত্যেকটাতে। অর্থাৎ একটা করে লাইন আছে কিন্তু ঠিকই সেটা একটা ডাবলেট ফর্মে এসছে। তার মানে ইট ইজ বিকজ অফ দি রিলেটিভিস্টিক এফেক্ট। কেমন? এই জিনিসটা আমরা পরবর্তীকালে এক্সপ্লেন করতে পেরেছি, কিন্তু বোর থিওরি দিয়ে এটা এক্সপ্লেন করা সম্ভব হয়নি। অর্থাৎ ফাইন স্ট্রাকচার এই ব্যাপারটা, কনসেপ্টটা কিন্তু বোর থিওরির মধ্যেই ছিল না, কারণ স্পিনের কনসেপ্টই ছিল না, ইত্যাদি ইত্যাদি। স্পিনের কনসেপ্টটা তো অটোমেটিক্যালি এসছে তোমার ডিরাকের থিওরির থ্রু দিয়ে। কেমন? কত কথা ছিল তারপরে। বেশ, আমি তাহলে এক কাজ করি, তাহলে তোমাদের যেহেতু কোশ্চেন নাই, তাহলে আমি একটু এগিয়ে যাই। আচ্ছা, তাহলে দেখো যে এবার যদি বামার সিরিজটা আমি এক্সাম্পল হিসেবে দেখাই, আমি আর করে দিচ্ছি না তোমাদের, কেমন? তাহলে দেখো যে বামার সিরিজের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে, আমি লিখছিলাম যখন লিখে দেখি। দেখো n equal to 3, n equal to 3, 3 আমি চরের জন্য চিন্তিত নই, চারটা থাক, আমি 3 থেকে 2 তে আসবে, তাই তো? এটাই যে তোমার বামার সিরিজ হয়, মানে লোয়ারটা যেটা আছে 3 থেকে 2 তে বামার সিরিজটা হয়, তাই তো? 3 থেকে 2 আসাটা এত সোজা তো নয়। 2 এর মধ্যে কি, মধ্যে এটা তো ফাইন স্ট্রাকচার হয়ে গিয়ে এটা এটা দুটো দুটো লেভেল হয়ে গেছে ইসের মতো। দুটো লেভেলে কি কি আছে বলতো? 2s হাফ আর 2p হাফ। একটু ভালো করে খেয়াল করবে, আমি এই নোটেশনগুলো এখন লিখছি, কেমন? আর এটা হচ্ছে 2p3 হাফ। এই তো হবে তোমার হাইড্রোজেনের n equal to 2 স্টেট। এই দুটো এনার্জি একই বলে আমি একটা লেভেল হিসেবে কল্পনা করে নিয়েছি, কেমন? আর 2p3 হাফটা এরকম আছে। তাহলে n equal to 3 এর জন্য কতগুলো লাইন থাকবে বলতো? অবভিয়াসলি n equal to 3 এর জন্য তিনটে স্ট্রাকচার হবে। কি কি স্ট্রাকচার হবে বলতো? 3, এটা তো 3, n equal to 3 এর জন্য কি হবে? l equal to 0 হতে পারে, l equal to 1 হতে পারে, l equal to 2 হতে পারে। তাহলে l equal to 0 এর জন্য তোমরা কি লেখো? s স্টেট লেখো। এটার জন্য কি লেখো? p স্টেট লেখো। এটার জন্য কি লেখো? d স্টেট লেখো, কেমন? আচ্ছা, তাহলে এই যে 3, এটাকে তুমি তাহলে ভাঙতে পারো, ভাঙলে কতগুলো স্টেট হতে পারে? অবভিয়াসলি তোমার এটা তিনটে স্টেট। তোমার বেসিক্যালি এনার্জেটিক্যালি তোমার কি হবে? এনার্জেটিক্যালি তোমার কি হবে বলতো? পি হাফ, থ্রি হাফ ইত্যাদি। এটা ভাঙাটা খুবই সোজা, তোমরা এটা তুমি ইচ্ছে করলে করে নিতে পারো, আমি আর এটা দেখিয়ে দিচ্ছি না। আলটিমেটলি ইউ উইল গেট 3 লাইনস উইথ ডিফারেন্ট এনার্জি, কিন্তু বেসিক্যালি পাবে অনেক বেশি লাইনস, কিন্তু তারা একসাথে জড়িয়ে থাকবে। এখানে আছে করে দেওয়া? তাহলে আচ্ছা, করে দেওয়া তো ছিলই। এই তো ঠিকই। দেখো যে এটা বেসিক্যালি তোমার থাকবে কি বলতো? এটা 3s হাফ আর 3p হাফ এক জায়গায় পড়ে যাবে। 3s হাফ, 3p হাফ, এই দুটো একই জায়গায় পড়বে, তাই তো? আর একটা কি হবে? আর হচ্ছে তোমার 3p হাফ, 3d হাফ, এখানে আর একটা থাকবে। এইটা হচ্ছে 3p হাফ, 3t হাফ, তাই তো? এই দুটো লাইন হবে এক জায়গায়, কেমন? আর একটা থাকবে কত বলতো? আর হচ্ছে 3d5/2, 3d5/2, তাই তো? এই তিনটে, এই আসলে বেসিক্যালি আছে তোমার কতগুলো বলতো? 5টা লাইনস আছে, কেমন? 5টা লাইনস আছে। সেই 5টা লাইনস এর মধ্যে, তাদের মধ্যে আবার এনার্জি কিরকম বলতো? এনার্জি গুলো এইরকম আছে। আর এটা বুঝতেই পারছো যে এটা এনার্জিটা কি, এই হাফে, এই সরি 3s হাফ
অর্থাৎ যে ভ্যালুটা যা হবে তার উপরে তো এনার্জি ডিপেন্ড করবে, কেমন? সুতরাং এই এদের এবারে ট্রানজিশনগুলো তুমি যদি চিন্তা করো, ট্রানজিশনগুলো কি কি সম্ভব, কেমন? আমি এই ট্রানজিশনগুলো আমি যেটা সম্ভব সেটা অবভিয়াসলি এটাকে যদি আলাদা আলাদা লেভেল ভাবো, 3s হাফ 3p হাফ, যদিও তোমরা আলটিমেটলি এনার্জেটিক্যালি সেম, আমি পরে আসছি, আমি বইটার মধ্যে ঢুকে যাই, কেমন? বইটার মধ্যে দেখো ঢুকলাম, আমার সিরিজ কোথায় আছে? আচ্ছা দেখো, এখানে n equal to 3 ধরে নিতে পারো মনে মনে, n equal to 3 ধরে নাও, 3p হাফ থেকে 2s হাফ, এটা তো একটা পসিবল ট্রানজিশন, কেমন? কিন্তু তুমি বলবে এদের এনার্জিতে পার্থক্য নেই, ঠিকই বলেছো, কারণ এখানে j equal to হাফ, s equal to হাফ, সরি, j equal to হাফ, এরও j equal to হাফ, কিন্তু ডাইপোল অ্যালাউড ট্রানজিশন যদি ওরা আলাদা লেভেল হতো তাহলে ট্রানজিশন হতো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তোমার ট্রানজিশন মানে হয় না, কারণ একই লেভেল, কিন্তু ডাইপোল অ্যালাউড ট্রানজিশন। দেখো তার মানে কতগুলো, দেখো এনপি হাফ থেকে 2s হাফ, অর্থাৎ 3s হাফ থেকে কি হতে পারে, 3s হাফ থেকে 2p হাফে আসতে পারে, 3d, আমি আর ভাঙলাম না, এগুলো দেখো, ইউ ক্যান হ্যাভ 7 ট্রানজিশনস, কেমন? অর্থাৎ বামার সিরিজে কি হওয়া উচিত বলতো, প্রত্যেকটা বামার লাইন 7টা করে স্প্লিটিং হওয়া উচিত, কিন্তু 7টা স্প্লিটিং তো হবে না বাবা, কারণটা কি, এই 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 লাইনটা তো মানে হয় না, আবার এইটারও মানে হয় না, এই করে দেখবে বামার লাইন বোধহয় 5টা করে স্প্লিটিং হয়, দেখি কি আছে লেখা, হ্যাঁ, বামার লাইন অনলি কন্টেন্স 5 ডিস্টিংক্ট কম্পোনেন্টস, কেমন? তুমি কি করবে, এনার্জেটিক্যালি আইডেন্টিক্যাল বলে ওইগুলো বাদ দিয়ে দেবে, দিলে দেখবে যে 5টা লাইন্স পাচ্ছ, জাস্ট ইউ ক্যান চেক ইট, আমি আর ওটা তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম না, কেমন? সুতরাং বামার লাইন বেসিক্যালি তোমার অ্যাকর্ডিং টু বোর ইট শুড বি 1 লাইনস অনলি, কেমন? n equal to 2 থেকে যদি n equal to 3 থেকে n equal to 2 তে আসলে, কিন্তু যদি ডিরাক্ট কারেকশন নাও তাহলে ইউ উইল গেট 5 লাইনস, কেমন? সুতরাং 5টা লাইন পেতে পারো সেক্ষেত্রে, বুঝতে পেরেছো? সুতরাং এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, আর তুমি আরেকটু যদি কেয়ারফুল হও তো আমার কথার ফাঁকের মধ্যে তোমাদের কোশ্চেন থাকা উচিত ছিল, সেটা হচ্ছে যে এই যে লাইনস গুলো কথাটাগুলো বলছি না, যে আমি যে ছবিটা দেখালাম তা বা ইত্যাদি, ফর এক্সাম্পল এখানে এই যে 2s হাফ আর 2p হাফ, এই দুটো এনার্জি একই রকম মনে হচ্ছে, তো তার মানে এই লেভেলটা একই এনার্জি, কিন্তু তাদের ইলেকট্রনিক স্টেট তো আলাদা, তার মানে কি স্টিল ডিজেনারেসি রয়ে গেছে, তার মানে ফাইন স্ট্রাকচার দিয়ে তুমি এই ডিজেনারেসিটা রিমুভ করতে পারোনি, যার ফলে ফাইন স্ট্রাকচার এফেক্ট, কেমন, ক্যানট রিমুভ এন্টায়ার ডিজেনারেসি ইন দ্য অ্যাটমিক সিস্টেম, এবং সেই জন্য আমরা বলি পার্সিয়াল ডিজেনারেসি can be removed with the help of fine structure interaction, কেমন? অর্থাৎ ফাইন স্ট্রাকচারের ফলে পার্শিয়াল রিমুভাল অফ ডিজেনারেসি হতে পারে, কিন্তু এন্টায়ার ডিজেনারেসি রিমুভাল দিস ইজ নট পসিবল, কেমন? এবং সেটার জন্য আমাদের এক্সটার্নাল ফিল্ডের বড়ই প্রয়োজন, এক্সটার্নাল ফিল্ড দিলে তবেই তোমরা ওই ডিজেনারেসিটাকে রিমুভ করতে পারবে, কেমন? আচ্ছা, এইটা করার পরে তারপরের প্রশ্নটা হচ্ছে যে মনে করো আমি যদি বলি যে এরপরে, আচ্ছা কোথায় গেল, আমি এটা চলছিল তো, আচ্ছা এইবারে তোমার মনে করো যে এই যে লাইন্স গুলো পাচ্ছ, আমি যে বললাম না যে ডাবলেট ফর্ম করছে লিমানের জন্য, তারপরে বামার সিরিজে কি হবে, একটা করে 5টা করে থাকবে, এই লাইন্স গুলোর ইন্টেন্সিটি কি একই হবে না ডিফারেন্ট হবে? তোমাদের যাদের অভিজ্ঞতা আছে তারা জানো যে সোডিয়াম যখন লাইন্স গুলো তোমরা দেখেছো, তখন একজন উইক হয় আর একজন স্ট্রং হয়, এবং সেই উইক আর স্ট্রং এর মধ্যে তোমরা কি করেছিলে, একটাকে বলেছিলে 3p হাফ থেকে 3s হাফ, আর একটাকে বলেছিলে 3p 3/2 থেকে 3s হাফ, এইটাই তো তোমার সোডিয়াম D1D2 লাইন, কিন্তু তাদের ইন্টেন্সিটি তো বাবা এক হয় না, বেসিক্যালি ইন্টেন্সিটি এক হয় না, তাদের মধ্যে একটা দুর্বল লাইন থাকে, একটা হচ্ছে বেশ স্ট্রং লাইন থাকে, কেমন? এবং কেন, অর্থাৎ ইন্টেন্সিটি আমাদের একটা বিরাট ফ্যাক্টর ইন অর্ডার টু
in order to identify or in order to তোমার investigate the lines, অর্থাৎ তুমি একটা লাইন্স যদি ইন্টেন্সিটি খুব কম হয়, you are definitely you will be missing the lines. সুতরাং লাইনটাকে পেতে গেলে তার ইন্টেন্সিটিটা ভালো হতে হবে, না হলে তুমি তো দেখতে পাবে না। স্পেকট্রোস্কোপি তো আলটিমেটলি অবজারভেশন করেই তুমি তো করবে, তাহলে তার ইন্টেন্সিটির প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমাকে দেখতে হবে যে ইন্টেন্সিটি অফ দিস মাল্টিপ্লেক্স, কেমন ওই যে স্ট্রাকচারাল লাইনস গুলো যেটা হচ্ছে তার ইন্টেন্সিটি কেমন হবে, কেমন ইন্টেন্সিটি যখনই বলবো তখন দেখো ভালো করে খেয়াল করো। আমি মনে করো আমি জাস্ট এই সোডিয়ামের লাইনের কথাই ভাবছি, মনে করো 3p3½ থেকে এটা কি হচ্ছে বলতো, 3p3½ থেকে এটা 3s½ অবশ্য আমি এটা একই সোডিয়াম লাইনের জন্য ভাবছি। 3p3½ থেকে 3s½ আর একটা 3p½ থেকে 3s², তাই তো 3p3 পেয়েছে। আচ্ছা, এই যে ট্রানজিশনটা হচ্ছে বেসিক্যালি এদের জন্য এনটা আইডেন্টিক্যাল, এলটাও আইডেন্টিক্যাল, তাই তো। শুধু পার্থক্যটা হচ্ছে কোথায় বলতো, যে এদের এন আইডেন্টিক্যাল মানে কি, রেডিয়াল ফাংশনের পার্থক্য নেই। তোমার কথাটা বুঝতে পারছো? রেডিয়াল ফাংশন কার উপরে ডিপেন্ড করে, এন এর উপরে ডিপেন্ড করে। আমরা যখন সাই এন এল এম লিখি, রেডিয়াল পার্টটা কার, এন এর জন্য আসে, এল এমটা কার জন্য আসে, অ্যাঙ্গুলার পার্টের জন্য আসে, ওয়াই এল এম থিটা ফাই, কেমন। সুতরাং এন যদি আইডেন্টিক্যাল হয়, রেডিয়াল পার্ট দিয়ে তোমার কোনো মাথা ব্যথার কারণ নেই, তাহলে এল আর এম এর উপরে ডিপেন্ড করবে তোমার ট্রানজিশনের স্ট্রেংথ। সুতরাং ওই এল আর এম এর উপরে ইন্টিগ্রেশন করলেই আলটিমেটলি আমরা পেতে পারি ট্রানজিশন স্ট্রেংথের যে রেশিও, এবং এটা এখানে করে দেয়নি, বলে দিয়েছে জাস্ট s½ থেকে p3½ আর s½ থেকে p½ এদের যে ট্রানজিশন রেশিও সেটা হচ্ছে 2:1, কেমন। সুতরাং এদের যে ট্রানজিশন রেশিও সেটা হচ্ছে 2:1, তার মানে একটা লাইন আর একটা লাইনের তুলনায় অর্ধেক ইন্টেন্সিটি, এটা ইন্টেন্সিটি না বোধহয়, এটা প্রবাবিলিটি আছে। সুতরাং প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, অবশ্যই। তাহলে আর এইটার সাথে এই যে অংশটা এদের যে রেশিও দ্যাট ইজ 2:1, তেমনি পিডি এদের যে রেশিও 9:1:5 ইত্যাদি, এগুলো কোথেকে ক্যালকুলেট করেছি জানো? ক্যালকুলেট করেছে জাস্ট রেডিয়াল পার্টের ওয়েভ ফাংশন দিয়ে ক্যালকুলেট করা। এটা অবভিয়াসলি খুব মুখরোচক হবে না, বুঝতেই পারছো যে রেডিয়াল পার্টের ইন্টিগ্রেশন করতে গেলে তোমাকে অনেক ধৈর্য ধরে ইন্টিগ্রেশনটা করতে হবে, কারণ সেখানে ওয়াইএলএন থিটা পাই ইনভলভ, এবং তাদের যে অর্থোগোনাল প্রপার্টি গুলো প্রচুর লাগে। সুতরাং অবভিয়াসলি সেই অবস্থাটা তোমাদের আমি চাই না। সুতরাং জাস্ট এটা জেনে রাখো যে যেদের যে ট্রানজিশনদের জন্য যেটা ইন্টেন্সিটি হবে, সেই ইন্টেন্সিটি ডিপেন্ড করবে কিসের উপর বলতো, অ্যাঙ্গুলার পার্টের উপরে। এবং আমার যে মাল্টিপ্লেটস ফর্ম করছে, দ্যাট মাল্টিপ্লেটস কিন্তু সবাই আইডেন্টিক্যাল ইন্টেন্সিটির হবে না, ইন্টেন্সিটি গুলো আলাদা আলাদা হবে, কেমন। এবং তার মধ্যে এই তো D1 D2 লাইনের কথা বললামই তোমাদের, তাদের মধ্যে একজনের স্ট্রং লাইন আর একজনের উইক লাইন, কেমন। এখান থেকে আর তো কিছু বলার নেই আমার। এইবারে আসছি, মনে করো তোমাদের কম্প্যারিজন উইথ দ্য এক্সপেরিমেন্ট, কেমন। এখানে কি লিখেছে আমি জানি না, 2p½ it's not only 0.10%। যাই হোক, যাই লেখা থাক, সোজা কথা আমাদের এক্সপেরিমেন্টের সাথে ডিরাক থিওরিটা অনেকটাই মিলে গেছে, কেমন। এইটাই সোজা কথা, আলটিমেট কথাবার্তা। আচ্ছা, আর একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা জানো তো, সেই ইম্পর্টেন্ট কথাটা আমি ভবিষ্যতেও তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এই যে 2p½ আর এই যে কথাটা বললাম না, যে 2p½ আমি যদি তোমাকে বলি যে 2p½ মানে কি, হাইড্রোজেন অ্যাটমের জন্য বলছি, 2p½ আর 2p3½ এই তো, সরি 2s½ ধরে নাও, টোয়াইস s², কেমন। তাহলে এদের এনার্জি তো আইডেন্টিক্যাল এনার্জি, আর একটা কি, এন আইডেন্টিক্যাল আর হচ্ছে জে আইডেন্টিক্যাল, তাহলে এদের এনার্জি দুটো আইডেন্টিক্যাল, অর্থাৎ এই লেভেলটা আর এই লেভেলটা ডিজেনারেট। জাস্ট একটু আগে তোমাদের দেখিয়েছিলাম একটা যেটা লেভেল, এটা হচ্ছে টোয়াইস s², এখানে লিখেছি বলে, এই তো এখানে লেখা রয়েছে টোয়াইস s½ আর টোয়াইস p½ এই আইডেন্টিক্যাল লেভেল হয়ে গেছে, কেমন। এই যে ব্যাপারটা দাঁড়ালো, তার মানে ডিরাক থিওরি বলছে এই টোয়াইস s½ আর 2p½ এরা আইডেন্টিক্যাল এনার্জি, কেমন। এটা নিয়ে আমাদের না প্রচন্ড প্রবলেম হয়েছিল,
কেমন এই প্রবলেমটা পরবর্তীকালে ভীষণ রকমের ব্যাপার দাঁড়ালো। এই টোয়াইস এস হাফ আর 2p হাফ, আনফর্চুনেটলি এ দুটো লেভেল আইডেন্টিক্যাল এনার্জি হয় না। কেমন এদের মধ্যে একটা পার্থক্য থাকে, সেই পার্থক্যটা নিয়ে এত প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা আমি তোমাদের পরবর্তীকালে আসব, এবং ওই প্রবলেমকে এক্সপ্লেন করার জন্য আমাদের যে সাবজেক্ট তৈরি করতে হলো সেটাই হচ্ছে কোয়ান্টাম ডাইনামিক্স, এবং ভ্যাকিউমের কনসেপ্ট এখান থেকে এস্টাবলিশড হলো, অর্থাৎ ভ্যাকিউম ফিল্ড। কেমন, এবং ভ্যাকিউম ফিল্ডের কনসেপ্টটা তুমি এটাকে এক্সপ্লেন করতে পারবে না। কেমন, অর্থাৎ ডিরাক থিওরিও ফেল করে গেল। ফেল করার পরে আমাদের ফিল্ড থিওরির প্রয়োজন হয়ে পড়লো, এবং সেই ফিল্ড থিওরি হচ্ছে তোমার ভ্যাকিউম ফিল্ড দিয়ে এটাকে এক্সপ্লেন করা সম্ভব হয়েছিল, এবং সম্ভব হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাদেরকে নোবেল দিয়েছিলাম, এবং সেটা হচ্ছে ল্যাম্প, এটাকে আমরা বলি ল্যাম্প শিফট। কেমন, ল্যাম্প শিফট একটা রিমার্কেবল ইভেন্ট ইন ফিজিক্স, যেটা দিয়ে আমরা কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স বলে পুরো সাবজেক্ট বানিয়ে ফেলেছি। কেমন, সেটা আমি পরে ভবিষ্যতে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আর এখানে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স পড়াচ্ছি না, অবভিয়াসলি কোয়ান্টাম ইলেকট্রনিক্স পড়াবার মতো যোগ্যতাও আমার নেই, সরি, সেটা ফিল্ড থিওরি না পড়ালে তো করা যায় না। সেটা হয়তো আমি কিছুটা হয়তো তোমাদের স্পেশাল পেপারে কিছুটা কনসেপ্ট দিয়ে থাকতে পারি। এনিওয়ে, লেট মি কাম টু দ্য আনাদার পয়েন্ট। আমি বইটা কোথায় গেল? আচ্ছা, এটা করার পরে এইবারে আমাদের প্রশ্নটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমি অন্য কথা বলিনি, এবারে আমি আসছি ইন্টারঅ্যাকশন। অর্থাৎ মনে করো একটা অ্যাটম আছে, তার ফাইন স্ট্রাকচার স্প্লিটিং গুলো আছে, এইবারে ট্রানজিশন যদি দেখতে হয় তাহলে তাদের উপরে আমরা কি করব? এবারে যেটা করব, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব। প্রথমেই আসি ম্যাগনেটিক ফিল্ডের অ্যাপ্লিকেশন। ও আচ্ছা, এখানে ল্যাম্পশিপ বলে দিয়েছে, আচ্ছা বেশ, ভেরি গুড। কি বলেছে বলো তো? Using the new method of microspectroscopy, Lamb and Rutherford demonstrated a decisive way the existence of energy difference between two levels, 2s and 2p half. This Lamb shape, to which we have already alluded in the discussion following, will be considered in section 5.4 after we have familiarized ourselves with the behavior of a hydrogenic atom in external magnetic and electric fields. আচ্ছা যাও, ভবিষ্যতের জন্য তোলা আছে, আচ্ছা বেশ, ঠিক আছে। আচ্ছা, ডিমান এফেক্ট। ডিমান এফেক্ট হচ্ছে তোমার, এটা তো ভারী ইন্টারেস্টিং একটা ফেনোমেনা, এবং এটা তোমরা অলরেডি তোমাদের বিএসসি লেভেলে এনকাউন্টার করেছো, এবং জিমান এফেক্টটা এক্সপ্লেন করতে তোমাদের কোনো বিন্দু মাত্র অসুবিধা হয়নি, পার্টিকুলারলি নর্মাল জিমান এফেক্ট। কেমন, নর্মাল জিমান এফেক্ট তোমাদের একটু এক্সপ্লেন করতে অসুবিধা হয়নি, কিন্তু অ্যানোমেলাস জিমান এফেক্ট পরবর্তীকালে এক্সপ্লেন করতে গিয়ে তোমাদের বেশ একটা প্রয়োজন হয়েছিল, কি বলতো? কোয়ান্টাম মেকানিক্স। এবং মাস্টারমশাই বলেছিলেন যে উইদাউট কোয়ান্টাম মেকানিক্স আই ক্যানট এক্সপ্লেন যে নর্মাল অ্যানোমালাস জিমান এফেক্ট, কারণ অ্যানোমালাস জিমান এফেক্ট এক্সপ্লেন করতে গেলে তোমার স্পিনের কনসেপ্ট আনতেই হবে। স্পিনের কনসেপ্ট আনতে গেলে তোমাকে অবশ্যই কোয়ান্টাম মেকানিক্সের আশ্রয় নিতেই হবে। কেমন, এবং সেখানে হয়তো আমরা করেছিলাম কোনোভাবে এক্সপেরিমেন্ট লেভেলে হয়তো করানো হয় অ্যানোমালাস জিমান এফেক্ট, আমি যদি ভুল না করে থাকি। নর্মাল জিমান এফেক্ট কিন্তু ক্লাসিক্যাল থিওরি দিয়েই করা যায়, লোরেন্স থিওরি যেটা দিয়ে, রাইট? তোমরা করেছো তো, দেখি জিমান এফেক্ট, এদের সাথে কথা বলার দরকার আছে, বলো। জিমান এফেক্ট পড়া হয়েছে তো? না, পরীক্ষার এত তোমাদের পাঠানো হয়েছে, নিশ্চয়ই পড়ানো হয়েছে, তাই তো? আরে কোশ্চেন করবো না, ভয় নেই, পড়া হয়েছে তো? হ্যাঁ স্যার। শুধু নর্মাল নাকি ইয়ে পড়েছো, অ্যানোমালাস পড়েছো? নর্মাল জিমান এফেক্ট, অ্যানোমালাস। ও, অ্যানোমালাস পড়ানো হয়নি না? কেন পড়ানো হয়নি অ্যানোমালাস? আচ্ছা, আর কে বলছে? অভিষেক। আচ্ছা, অভিষেক তো আমাদের ছাত্র, বাইরের ছাত্ররা তারা কি অ্যানোমালাস পড়ে এসছো কেউ? নর্মাল জিমান এফেক্ট, অ্যানোমালাস জিমান এফেক্ট, দু রকমের জিমান এফেক্ট তো পড়েছো, কারণটা হচ্ছে তুমি ভুলে গেছো হয়তো। অ্যানোমালাস জিমান এফেক্ট তোমরা ইয়ে পড়োনি, কি বলে, ল্যান্ডে জি ফ্যাক্টর ট্যাক্টর পড়োনি কোথাও কোনো স্টেজে?
ল্যান্ডেজি ফ্যাক্টর? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ তাই তো, কোথাও না কোথাও ওই নন্দিনী তো আমাদেরই ছাত্রী, তাহলে এখানে পড়ানো হয়েছে তো। অভিষেক মানে পুরো না গুলিয়ে একাকার করেছে। মানে ল্যান্ডেজি ফ্যাক্টর কেন পড়েছিল তোমাদের? নিশ্চয়ই অ্যানোমালাজি মানে এফেক্ট এক্সপ্লেন করতে গিয়ে পড়েছিল, নাহলে ল্যান্ডেজি ফ্যাক্টর তোমাদের ঘাড়ে হঠাৎ করে চাপিয়ে দেবে না কেউ, কেমন? সুতরাং অ্যানোমালাস জীবন এফেক্ট জাগে তোমরা পড়েছো কি না পড়েছো তাতে আমার খুব একটা কিছু যায় আসে না, কারণ আমি পড়িয়ে নেবো, কেমন? সুতরাং লেট মি কাম টু দ্য থিংস লাইক দিস। আচ্ছা, এবারে আমি আসছি যে মনে করো আমি অ্যাটমটাকে মনে করো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি ইলেকট্রিক ফিল্ডের কথা একটু ভাবছি না, শুধু ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন, কেমন? আমি তো বইতে চলে যাই। আচ্ছা, এটা ঘটনাটা পুরনো, বুঝছো? 1896 সালে পিটার জিমান ওটা এই এফেক্টটা অবজার্ভ করেছিলেন, কেমন? কি দেখেছিলেন সেটা আমি পরে আসছি। বেসিক্যালি এটা দেখেছিলেন যেটা সেটা হচ্ছে যে স্পেকট্রা যে অ্যাটমের যে লাইনস গুলো থাকে নর্মালি, কেমন? অর্থাৎ একটা অ্যাটমকে, হাইড্রোজেন অ্যাটমকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠালে, এবারে তুমি কি করলে জানো তো? সরি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলবো না, আবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পাঠালে। এবার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি যদি প্রচন্ড বেশি হয়, খুব বেশি ইন্টেন্সিটি, আমার কথাটা বুঝতে পারছো? তাহলে উনি দেখলেন যে প্রথমে ম্যাগনেটিক ফিল্ডটা 0 ছিল, তখন দেখলেন যে একটাই লাইন পাচ্ছেন। আমার কথা বুঝতে পারছো? একটাই স্পেক্ট্রাল লাইন পাচ্ছেন। যেই ম্যাগনেটিক ফিল্ড আপনি দিতে শুরু করলেন, প্রথমে দেখলেন অনেকগুলো লাইন্স, তারপরে যখন ম্যাগনেটিক ফিল্ডটা প্রচন্ড স্ট্রং হয়ে গেল, তখন কি বলতো? তখন যেটা হলো সেটা হলো যে মাত্র 3টে শুরু করলেন। প্রথমে একটা লাইন ছিল, তারপরে অনেকগুলো লাইন হলো, তারপরে যখন ম্যাগনেটিক ফিল্ড অনেক বেড়ে গেল, তখন উনি দেখলেন যে মাত্র 3টে লাইনস আছে, কেমন? এই যে অনেকগুলো বেড়ে গেল, এইটাকে আমরা অ্যানোমেলাস জীবন এফেক্ট বলি, কেমন? আর যখন 3টে লাইনস হচ্ছে, যখন প্রচন্ড স্ট্রং, তখন আমরা বলি নর্মাল জীবন এফেক্ট। এবারে বুঝতে পারছো ফ্যালাসিটা কোথায়? ফ্যালাসিটা হচ্ছে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে গেলে আমাদের যথেষ্ট কসরত করতে হয়, অনেকটা পরিশ্রমের ব্যাপার। উইক ম্যাগনেটিক ফিল্ড খুব সহজে বানানো যায়। তাহলে পিটার জিমান যেটা প্রথমে দেখতে পেয়েছিলেন সেটা বেসিক্যালি অ্যানোমেলাস জিমান এফেক্ট, কেমন? প্রথমে কিন্তু উনি দেখেছিলেন যে সেটা হচ্ছে অ্যানোমেলাস জিমান। যখন ম্যাগনেটিক ফিল্ডটা অনেকটা স্ট্রং হলো, তখন যেটা দেখলেন সেটা হচ্ছে নর্মাল জিমান এফেক্ট। বেসিক্যালি আমরা প্রথম অবজার্ভ করেছিলাম অ্যানোমেলাস জিমান এফেক্ট, তখন কিন্তু আমাদের অত স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার ক্ষমতা ছিল না এখনকার মতো। তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হতো ওই সার্চ কয়েল ফল দিয়ে, কেমন? সুতরাং তখন ওই ম্যাগনেটিক ফিল্ড বানানো অত সোজা নয়। সুতরাং উনি প্রথমে দেখেছিলেন কিন্তু অ্যানোমেলাস জিমান এফেক্ট, এবং এটাই হচ্ছে বডি অফ ফেট। অ্যানোমেল এফেক্ট ওয়াজ এক্সপ্লেন সরি was discovered first, normal was discovered later, কেমন? অর্থাৎ নর্মালটা কিন্তু পরে পরে হয়েছে, নর্মালটার এক্সপ্লেনেশন কিন্তু ক্লাসিক্যালি দিতে পারি না। যাই হোক, সেটা আমি পরে আসছি কি করে দিতে পারি না দিতে পারি। এবারে আমি আসছি জিমান এফেক্টে, কেমন? আমি দুটোই পড়াবো, তবে এর মধ্যে আবার মাঝখানে এক ব্যক্তি ঢুকে পড়ে, নর্মাল অ্যানোমেলাসের মাঝখানে আরেকজন ঢুকে পড়ে। সেটা হচ্ছে তারা ওই বিখ্যাত লোকেদের মধ্যেই পড়ে, তাদের হচ্ছে বলা হচ্ছে পাস্কেন এফেক্ট, পাস্কেন ব্র্যাকেট বলে, দুজনে ছিল আমার যত মনে হয়, আমি পড়াবো। পাস্কেন ব্র্যাকেট এফেক্ট, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড একদম কম হলে অ্যানোমেলাস, মাঝারি হলে তখন বলা হচ্ছে পাস্কেন ব্র্যাকেট, পাস্কেন এফেক্ট। আচ্ছা, একটু পরেই আসছি আমি। পাস্কেন ব্র্যাকেট ছিল কি পাস্কেন এফেক্ট বলা হয় নাকি পাস্কেন ব্র্যাকেট, কি জানে? পাস্কেন ব্র্যাকেট কোথায়? পাস্কেন ব্র্যাকেটই আছে কোথায় নাকি, সরি, এটা পাস্কেন ব্র্যাকেট ছিল তো। ও পাস্কেন বাক, আচ্ছা, পাস্কেন ব্যাক এফেক্ট, কেমন? মাঝারি হলে পাস্কেন ব্যাক হবে। আমি এগুলো অবশ্যই পড়াবো, কোনো চিন্তা নেই। সুতরাং লেট মি কাম টু দ্য জিমান এফেক্ট। আমি নর্মাল কিনা অ্যানোমেলাস কিনা পাস্কেন ব্যাক আমি কিচ্ছু আসছি না, আমি শুধু নর্মাল জিমান এফেক্ট, আমি জিমান এফেক্টটা বলতে চাইছি প্রথমে।
আচ্ছা, এটা তো বুঝতেই পারছো যে এটা খুবই সোজা থিওরি, কোনো অসুবিধা নেই, কারণ জিমান এফেক্ট তোমরা বাচ্চাবেলা থেকেই পড়ে আসছো যে যদি কোনো ওয়ান ইলেকট্রন অ্যাটমকে তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠাও, তাহলে দেখা যাবে যে তাদের স্প্লিটিং হয় লাইনসে, তাই তো, স্পেকট্রাল লাইনের স্প্লিটিং হয়। এই স্প্লিটিংটা আসে বিকজ অফ দি ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাগনেটিক ফিল্ড যত বাড়ানো হয় দেখা যায় যে স্প্লিটিংটা তত বাড়তে থাকে। তুমি অবশ্যই অ্যানোমেলাসের কথা আমি বলছি না, কিন্তু অ্যানোমেলাসটা বার হয়ে চলে এসছো ধরে নাও, অ্যানোমেলাসের অনেকটা অনেকটা ম্যাগনেটিক ফিল্ড বেশি দিয়েছো, তারপরে ঘটনাটা বলছি, অর্থাৎ যখন নর্মাল জিমান এফেক্ট হচ্ছে। নর্মাল জিমান এফেক্টের ক্ষেত্রে কি হয় জানো, যদি ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে থাকো তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে যে সেপারেশন বিটুইন টু লাইনস উইল বি লার্জার। অর্থাৎ লাইনস গুলো, যেটা আমি বললাম না, যেটা ভেঙে যাচ্ছে লাইনগুলো, যেটাকে জিমান এফেক্ট বলা হচ্ছে, সেই লাইনগুলোর মধ্যে ফাঁকটা আরো বাড়বে যদি এটা বাড়তে থাকে। কেমন? অর্থাৎ সোজা কথা, ইট ইজ সাম সর্ট অফ প্রপোর্শন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। কেমন? সেটা অবভিয়াসলি থিওরির মধ্যে ঢুকে যাবে, দেখতে পাবে একটু পরে। বেশ, তাহলে আমি অত কথা না বলে আমি জিমান এফেক্টের থিওরিতে চলে আসি। কি করে থিওরিতে যাব? থিওরিতে যাওয়ার জন্য আমাদের যেটা হবে, এটা অবভিয়াসলি কার সাথে ইন্টারাকশন হচ্ছে বলতো তো? অ্যাটমের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন হচ্ছে, তাই তো? অ্যাটমের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন। সুতরাং তার জন্য যা করণীয়, ম্যাগনেটিক ফিল্ড মানে কি? ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে তার করেসপন্ডিং একটা ভেক্টর পটেনশিয়াল আছে, কেমন? আমি আর দেখাতে যাচ্ছি না। এ ইকুয়াল টু হাফ বি ক্রস আর, কেমন? অর্থাৎ কিনা কি বলে তোমাদের ম্যাগনেটিক ফিল্ড, কি বলো তোমার, এই অবভিয়াসলি এটা তোমার স্টেডি ম্যাগনেটিক ফিল্ড। কেমন? আমি একটা প্রচন্ড বাজে ভুল করেছি, সেটা হচ্ছে বলতে ভুলে গেছি যে ম্যাগনেটিক ফিল্ডটা কেমন। এটা নিশ্চয়ই তোমার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, মানে স্টেডি ম্যাগনেটিক ফিল্ড, কেমন? অর্থাৎ কিনা ম্যাগনেটিক ফিল্ডটা টাইমের সাথে সাথে চেঞ্জ করছে না, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, কেমন? স্টেডি। অবভিয়াসলি তোমরা স্টেডি ম্যাগনেটিক ফিল্ড বানাতে পারো, তারপরে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বোধহয় বানিয়েছো আমার ধারণা। ইয়েস ইউ হ্যাভ, কারণ হচ্ছে তুমি অলরেডি তোমাদের, তোমরা এক্সপ্লেন করেছো কি আদৌ? তোমরা কোনোকে এক্সপ্লেন করার সুযোগ পেয়েছিলে বা এমএসসি ওয়ানে কিছু দিন পেয়েছিলে বোধহয়? হাতে কলমে করিনি, তবে এমনি জানি। কোনটাতে বলো তো, কিসে ইউনিফর্ম কোথায় করেছিলে আর নন ইউনিফর্ম কোথায় ম্যাগনেটিক ফিল্ড? ইউনিফর্মটা কোথায় করেছিলে? ওই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বার করার সময় নন ইউনিফর্ম ইউজ করেছিলাম, আর ইএসআর এক্সপেরিমেন্টের সময় ইউনিফর্ম ইউজ করেছি। হ্যাঁ ঠিক, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড এক জায়গায় করেছো, আর নন ইউনিফর্ম। নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে তোমার সাসেপ্টিবিলিটি বার করেছো, কারণটা হচ্ছে তখন তার নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার যে টেনশনটা হয়, টেনশনটা অ্যাজ এ মেজার অফ দি গ্রাম হিসেবে দেখো, এবং তার সেটা কথা ওয়েটটা চেঞ্জ হয়, তাই তো? সেই ওয়েট চেঞ্জ থেকে বোধহয় তোমরা সাসেপ্টিবিলিটিটা বের করতে পারো। এবং যদি ওয়েট চেঞ্জটা পজিটিভ হয় তখন তোমরা প্যারাম্যাগনেটিক বলো, আর না হলে ডায়াম্যাগনেটিক বলো, এই তো? এরকম ফেরো বলো তো, তাই তো একটা হয়, অর্থাৎ একজনের ওয়েট কমে যায় আর একজনের ওয়েট বেড়ে যায় বিকজ অফ দি অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? সেটা তোমরা এক্সপ্লেন করেছো। সুতরাং আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ দুটো পোল পিসের মধ্যে তুমি যদি একটা ছোট জায়গা কল্পনা করো তাহলে সেটা হবে ইউনিফর্ম ম্যাগনেটিক। আচ্ছা, আমার তো বোর্ড খোলা আছে, তাহলে আমি দেখাতেই পারি কি করে হয়। অর্থাৎ আমি যদি মনে করো এইরকম একটা পোল পিস থাকে, মানে যেটা তোমরা দেখেছো, আর এইরকম থাকবে, তাই তো? অর্থাৎ এইটা মনে করো নর্থ পোল তৈরি হয়েছে, এটা সাউথ পোল তৈরি হয়েছে, তাহলে এর কাজটা একটু গোলমাল হয়। না হলে এখানে তোমার কি হয় বলতো, এখানে ইউনিফর্ম ফিল্ড হয়। আমার আঁকাটা খুবই খারাপ, আমি সেই আঁকতে চাই না। এই 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 যে এখানে এই অংশটা, অর্থাৎ মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এক্সেপ্ট এই এজ এফেক্টটার জন্য। কেমন? তোমরা নিশ্চয়ই এটাও করেছো তো বোধহয়, ওই যে কি বলে ওটাকে, হল এফেক্ট করেছো তো? হল এফেক্ট করেছো তোমরা? কি বলছো? হ্যাঁ স্যার, ওই থিওরি পড়েছি আর কি, সেম টু সেম, মানে সেম ছিল। হ্যাঁ, হল এফেক্ট, হ্যাঁ হল এফেক্ট তো, হল এফেক্ট ছিল তো। হল এফেক্টে তোমার দেখবে যে এইরকম একটা পোল পিসের মাঝখানে রেখে এটাকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বানাতে হয়। যেমন ওই যে প্রোবটাকে আমরা এমন ভাবে রাখি যে ঠিক মাঝখানটা যাতে পড়ে, যাতে করে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টটা
তৈরি হয়। আর যখন তোমরা সাসেপ্টিবিলিটি করো ঠিক উল্টোটা করো, এরকম ভাবে নিলে একটা আর একটা নন ইউনিফর্ম, তাই তো? অর্থাৎ এইরকম নিয়ে এইরকম একটা ব্যাপার হলো, সরি কি বলবো, আমার ভুল হলো নামটা, এইরকম, তাই তো? অর্থাৎ এখানে যে এজটা তৈরি হলো, এজটা তৈরি হওয়ার ফলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড কিছুতেই বানাতে পারবে না। তোমরা এখান থেকে তোমার সাসেপ্টিবিলিটি রডটা ঢুকিয়ে দাও, এই টিউবটা, তাই তো? যাই হোক, তোমরা নন ইউনিফর্ম ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বানাতে পারছো। এবং সেই ম্যাগনেটিক ফিল্ড যদি ইউনিফর্ম হয় তাহলে তুমি লিখতে পারবে যে ম্যাগনেটিক ফিল্ড যদি ইউনিফর্ম হয় তাহলে দ্যাট তার করেসপন্ডিং যে ভেক্টর পোটেনশিয়াল, দ্যাট ভেক্টর পোটেনশিয়াল ক্যান বি রিটেন অ্যাজ a ইকুয়াল টু, তোমার লিখবে কত, a ইকুয়াল টু হাফ ইন্টু বি ক্রস আর। তোমরা যারা ভেক্টর অ্যালজেব্রাতে খুব ভালো করতে পারো অ্যালজেব্রা, তাদের পক্ষে তো কোনো অসুবিধা নেই। আর যাদের অসুবিধা আছে তারা কি করবে বলো তো, তারা ব্যাক ক্যালকুলেশন করে নেবে, অর্থাৎ এটাকে কার্ল নিয়ে নেবে, কেমন? কার্ল অফ নিয়ে এটা কার্ল নিলে এটা যেন ফাইনাল রেজাল্টটা আলটিমেটলি বি হয়, দেখবে, তাই তো? অর্থাৎ তুমি সলিউশন থেকে স্টার্ট করে তুমি এই ইকুয়েশনে ফেরত আসতে পারবে, তাই তো? কার্ল অফ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু কার্ল অফ এ তো তোমরা জানো। তাহলে যদি ইউনিফর্ম ফিল্ড হয়, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে তোমরা প্রমাণ করতে পারবে কার্ল অফ, সরি, এ ইকুয়াল টু হাফ বি ক্রস আর। বা যদি যাদের অসুবিধা হবে তারা এখান থেকেও দেখতে পারো যে সত্যি সত্যি ওইটাই হয়, কেমন? বেশ, তাহলে আমি আর এটা নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ হাফ বি ক্রস আর এইটাই হবে তোমার। এটা মিন করছে যে ইউ আর টকিং অ্যাবাউট এই ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ ইউনিফর্ম ইন নেচার, কেমন? আচ্ছা বেশ, তাহলে এইবারে আমি বইতে চলে যাই আর একবার। বইতে চলে এসো, তাহলে বইতে কি দেখো এখানে লেখাই আছে এই ইকুয়াল টু হাফ বি ক্রস আর, কেমন? বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবারে ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া হচ্ছে জেড ডিরেকশনে, মনে করো জেড ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ডের একটা ডিরেকশন থাকে, জেড অ্যাক্সিস বরাবর আমরা ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাপ্লাই করলাম। তাহলে অ্যাটমের কি হবে? অ্যাটমের তোমার হবে যেটা, সেটা হচ্ছে যে অ্যাটমের হ্যামিল্টনটা তোমায় লিখতে হবে। হ্যামিল্টনটা লিখতে গেলে H0 প্রথমে লেখো, এটা দেখুন H0 এটা তো। আচ্ছা, তারপরে কি হবে তোমার? H0 হচ্ছে কি পি স্কয়ার বাই টি সেম। এবারে তুমি কি করছো, বেসিক্যালি তোমার ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো, মানে কি এখানে তোমার মোমেন্টামটা মডিফাইড হবে, পি মাইনাস ইএ বলে মডিফাইড হবে, কেমন? অর্থাৎ পি মাইনাস ইএ বেসিক্যালি তোমার কি হলো বলতো, এটা হচ্ছে পি মাইনাস ইএ হোল স্কোয়ার বাই টোয়াইস এম, তাই তো? আমি আর এটা ভেঙে দিচ্ছি না তোমাদের, তোমরা যথেষ্ট বুদ্ধিমান ছেলে মেয়ে, তোমরা এটা হ্যামিল্টনিয়ানটা হবে কত আলটিমেটলি তোমার, যদি ম্যাগনেটিক ফিল্ডে থাকার জন্য পি মাইনাস ইএ বাই, সরি পি মাইনাস ইএ তো 1/2m, তাই তো? তার হোল স্কোয়ার, এইটা হচ্ছে আর হবে তোমার কি, আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু 1/r, এটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি পার্টটা, কেমন? অর্থাৎ এটা টি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি মাইনাস জেড স্কোয়ার বাই, ও বেশি এটা তোমার অ্যাট্রাকটিভ এনার্জি বলে পজিটিভ, এই নেগেটিভ আছে। তাহলে এইচ ইকুয়াল টু টি প্লাস ভি করা হয়েছে, যেখানে টি হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ নাও মডিফাইড বিকজ অফ দি অ্যাপ্লিকেশন অফ দি ম্যাগনেটিক ফিল্ড। তখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই এ ভেক্টর পোটেনশিয়াল ঢুকে যাবে পি এর মধ্যে। তাহলে এই যে ব্যাপারটা হলো, এটাকে যদি তুমি এক্সপান্ড করো, অলরেডি তোমরা আমাদের করিয়েছি তোমাকে, তো আমরা যখন আগে যখন আমরা পড়াচ্ছিলাম এটা আমার ফিল্ডের সাথে ইন্টারাকশন, তখন আমি করিয়েছি তোমাদের, ডিটেল করিয়েছি, সুতরাং আমি আর এর মধ্যে যাচ্ছি না, কেমন? এই এ ডট পি ইকুয়াল টু পি ডট এ হয়, কারণটা হচ্ছে তোমার বিকজ অফ দি কি পোটেনশিয়াল বলে ওটাকে, কুলম্ব গেজ বলে, কুলম্ব গেজের আন্ডারে এগুলো হয়, এ ডট পি ইকুয়াল টু পি ডট এ, সেগুলো তো আমি করিয়ে দিয়েছি তোমাদের, যার ফলে একটা 2 ফ্যাক্টর থাকতো, 2 ফ্যাক্টর এখানে 2 দিয়ে, এখানে গুণ ছিল 2m কে 2 দিয়ে কেটে দিয়েছি। দিস ইজ ভেরি সিম্পল, তুমি ইউ ক্যান গো ফর দ্যাট। এবং এখানে তোমাদের হায়ার অর্ডার কারেকশনও লিখে দিয়েছি, স্কয়ার বাই টোয়াইস এম এ স্কয়ার, কেমন? ও এখানে বলে দিয়েছি কুলম্ব গেজ নিয়েছে। আচ্ছা, রেস্ট্রিক্টেড এ ইজ গিভেন এন্ড উই হ্যাভ ইউজড দ্য ফ্যাক্ট ডালভার্জেন্স অফ এ কুলম্ব গেজ নেওয়া হয়েছে। আচ্ছা বেশ, এইটা করার পরে দেখো এইটাকে আমরা বাদ দেবো, বলো বুঝেছো? কারণ এটা ভীষণ ছোট টার্ম, এটা আমি কেন বাদ দেবো একটু পরেই দেখতে পাবে। আমি তখন বলেছিলাম ছোট, কিন্তু আমি তখন কম্পেয়ার করিনি, আজকে এখন কম্পেয়ার করার সুযোগ এসছে, কেমন? আচ্ছা, এই পার্টটা আমি বাদ দেবো, একটু পরে আসছি ওটা কি করে বাদ দেবো। এই টার্মটাকে দেখো ভালো করে, তার মানে এইটা কি বলতো, এটা H0,
এইটা তোমার সলিউশন জানা আছে, তাই তো? 80, ঠিক আছে। এই এই বাবা, আমি কয়েকটা জিনিস মিস করে গেছি গো। না মিস, আচ্ছা না না, পরে পড়ালে হবে তো আমার, এটা আগে পড়াবো ভাবছিলাম। ঠিক আছে, পরে বলবো। ঠিক আছে, ঠিক আছে। এনিওয়ে, ঠিক আছে, জাস্ট দেখো তাহলে। আচ্ছা, এই টার্মটার দিকে একটু লক্ষ্য করো। মাইনাস আই ক্রস এইচ ই বাই এম এ ডট ডেল, তাহলে এইটা হচ্ছে H0, বেসিক্যালি এটা H0, আর এইটা পুরো জিনিসটা H প্রাইম, তাই তো? H প্রাইমের দুটো পার্ট আছে, একটা দিস পার্ট এন্ড একটা আর একটা পার্ট আছে। এই দুটো পার্টের মধ্যে আমি কম্পেয়ার করে দেখবো যে এটা তোমার প্রায় কিছুই কন্ট্রিবিউশন দিচ্ছে না, সেটা তাহলে বাদ দিয়ে দেবো ভবিষ্যতে। সেটা বাদ দেওয়ার জন্য আমি লজিকটা পরে দিচ্ছি। আচ্ছা বেশ, মাইনাস আই ক্রস এইচ ই বাই এম বাই ইন্টু এ ডট ডেল, এটা মানে কি লিখতে পারি বলতো? এ এর জন্য তুমি লিখে দেবে এ কত বলতো, এ ইকুয়াল টু হাফ ইন্টু বি ক্রস আর লিখে দেবে। এই যে এ ইকুয়াল টু হাফ বি ক্রস আর, কেমন? এ ইকুয়াল টু হাফ, হাফটা এখানে চলে আসলো, মাইনাস আই ক্রস এইচ ই বাই টোয়াইস এম হলো, বি ক্রস আর এর বদলে লিখলে বি ক্রস আর ডট ডেল। তখন এটা বেসিক্যালি একটা ভেক্টর, মানে আই ক্রস এইচ পি দিয়ে যদি তুমি লেখো, এটাকে ভেক্টর তো পি, এটা তো পি ভেক্টর, কেমন না? এই মাইনাস আই ক্রস এইচ ডেল্টা, এটা বেসিক্যালি পি ভেক্টর। পি কার পি? মানে ওটা হচ্ছে তোমার ইলেকট্রনের পি, অর্থাৎ ইলেকট্রনের মোমেন্টাম ওটা। তাহলে এটা ভেক্টর, তাহলে এটা বুঝতে হচ্ছে এটা বক্স প্রোডাক্ট এ ক্রস বি ডট সি। তারপরে এটা সাইক্লিক অর্ডার দিতে পারবে সব সময়, তাহলে সাইক্লিক অর্ডার হলে আমি এই অর্ডারেও সাজাতে পারি, বি ডট আর ক্রস ডেল্টা, কেমন? বি ক্রস আর ডেল্টা। অবভিয়াসলি আর ক্রস ডেল্টা মানে কি? এই মাইনাস আই ক্রস এইচ ডেল্টা যখন পি বসিয়ে দেবে, তাহলে পি বসিয়ে দিলে সেটাকে বলবে মোমেন্টাম। তার মানে ই বাই টোয়াইস এম, আর এই মাইনাস আই ক্রস এইচ মিলিয়ে আর ক্রস পি হয়ে গেছে, তাহলে ই বাই টোয়াইস এম পি ডট এল, কেমন? যেখানে আর ক্রস পি মানে হচ্ছে এইটা লেখা হয়েছে, কেমন? সুতরাং ই ক্রস ই বাই এম বি ডট এল। এবারে বুঝতে পারছো? তাহলে ম্যাগনেটিক ফিল্ড, এবারে খুব ভালো করে খেয়াল করো আমি কি কথা বলছি। ম্যাগনেটিক ফিল্ড কার সাথে ইন্টারঅ্যাক্ট করে? এর সাথে, অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে। তুমি বলবে অ্যাঙ্গুলার মোমেন্টের সাথে আবার কি করে গড়ে পড়ে? কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম মানেই তো ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, কেমন? বেসিক্যালি এটা তুমি একটু যদি তোমাদের মাথায় থাকে মনে, এখানে একটা যদি এইচ গুণ করে দাও আর একটা যদি এইচ ভাগ করে দাও, তাহলে ই ক্রস এইচ বাই টোয়াইস এম, এইটাকে তোমরা কি বলেছিলে? বোর ম্যাগনেটাম, কেমন? তাহলে ই ক্রস এইচ বি বোর ম্যাগনেটাম বেসিক্যালি। তার মানে এটা তো বিহেভস অ্যাজ এ ই ক্রস এইচ বাই টোয়াইস এম মিউ বি, যেটা লিখে যাবে, তাই তো? তার মানে আলটিমেটলি অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কি করেছিলাম? ইন টার্মস অফ ম্যাগনেটিক মোমেন্ট এক্সপ্রেস করেছিলাম, মনে আছে বিএসসি লেভেলে? আর যদি নাও মনে থাকে কিচ্ছু যায় আসে না, তুমি ইচ্ছে করলেই করে নিতে পারবে। কারণটা কি? কারণ হচ্ছে একটা চার্জ পার্টিকেল যখন, আমি বোর থিওরি থেকেই ফলো করে যায়, তাই তো? জাস্ট আই রিকল কি করে করতে হয়। করতে হয় যেটা, সেটা হচ্ছে যে যেহেতু চার্জ পার্টিকেলটা সার্কুলার অরবিটে মুভ করছে, তাহলে তাহলে তোমার কারেন্ট কতটা হবে? কারেন্ট এবং সেটাই তোমার ম্যাগনেটিক মোমেন্ট দিয়ে রিলেটেড, তাই তো? ম্যাগনেটিক মোমেন্ট হয়তো এখানে করে, না হলে তোমাকে রিভার্স ব্যাক করে দেখিয়ে দিতে পারি। ই ক্রস এই, আচ্ছা আমি এটা কি দেখাতে হবে? আর আমার মনে হয় না, আর না হলে আমাকে বোর্ডে করে করে দেখাতে হবে। আচ্ছা যাই হোক, আমি পরে আসছি, এটা বোধহয় করে দেওয়া আছে ভবিষ্যতে। মাইনাস সরি ই বাই টোয়াইস এম বি ডট এল। সুতরাং আপাতত তুমি যদি ওটা ভুলে গিয়েও থাকো তাতে কিছু যায় আসে না, মনে করো বি ডট এল। ম্যাথমেটিক্যালি তো কারেক্ট, কোনো অসুবিধা নেই। কত বাজে? ও তোমাদের তো আজকে কিছু ক্লাস নেই বলে কিছু বলোনি, আচ্ছা বেশ। না, তোমাদের বুকে অত্যাচার করার অধিকার আমার নেই নিশ্চয়ই, এবারে চলে গেল সেই জন্য রাগে নিশ্চয়ই থাকে। আজকে থাক বরঞ্চ, বুঝেছো? এটাই ভালো, তোমাদের আর রাগিয়ে লাভ নেই। মাত্র 21 জন রয়েছে, বেশ ঠিক আছে। 21 জন না, 19 জন। না ঠিক আছে, আচ্ছা বেশ। আর তাহলে আজকে আর পড়াচ্ছি না, ঠিক আছে? আমি পরের দিনটা পড়াবো জীবন এফেক্টটা। কোনো কোয়েশ্চেন যদি থাকে কোয়েশ্চেনটা করো, আদারওয়াইজ আমি তোমাদের ছেড়ে দিচ্ছি।
নো কোয়েশ্চেন, গুড, ঠিক আছে।